হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম এক্সাম কমরেডস সার্টিফিকেটে। অনেকদিন পর একটা জিএস এর অ্যানালিটিক্যাল টপিক নিয়ে আজকে আসলাম। যে সামনে পরীক্ষাগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন ডব্লিউবিসিএস বা মিসলিনিয়াস পরীক্ষা, মেন্স পেপারগুলো যেদিনকেই হোক না কেন, তাদের মধ্যে গুরুত্বপূর্ণ টপিক হিসাবেই আজকে তোমরা অবশ্যই থাম্বনেল থেকে বুঝে গেছো যে এই রিসেন্ট টাইমে মোস্ট ইম্পর্টেন্ট টপিকের মধ্যে ওয়াকআপ বিল কিন্তু একটা ইম্পর্টেন্ট কন্টেন্ট যেটা তৈরি। এবং আজকের ক্লাসটা খুব মন দিয়ে দেখাও, তার কারণ এইটাকে এই সাম্প্রতিক সময়ে ভারতবর্ষে যে ভারত উত্তাল অবস্থা হয়েছিল, তা একটা দাঙ্গাময় তর্কবাদ থাকতেই পারে, বাট তার আইনের দিকগুলো কি, আমরা যে ধর্মের লোকই বাবা, যখন অ্যাসপিরেন্ট, সুতরাং পরীক্ষার নিরীক্ষে আমাদের লিগ্যাল পয়েন্ট অফ ভি এবং তার অ্যাকচুয়াল ফ্যাক্টগুলো জেনে যাওয়া দরকার। এবং সেই নিরিখেই কিন্তু আজকে এই সেশনটা রাখা। তো আমরা আজকে কিন্তু খুব ধীরে সুস্থে, টপিকটা খুবই মারপ্যাচের জিনিস রয়েছে, ধীরে সুস্থে পুরো কনসেপ্ট ক্লিয়ার করব। আশা করি প্রত্যেকে মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং বলে রাখি শুরুতেই যে এই জিনিসটা কেন নিয়ে সমস্যা হচ্ছে, তার অতীত ইতিহাস কি, জজগুলো কি ছিল বলবোই। এবং এই নোটটা আমি এটা মূলত হাতেই তৈরি করে বানাইনি, সুতরাং অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ আলাদা হবে। সম্পূর্ণ নোট দেখো ডেসক্রিপশন রয়েছে। এনিওয়ে, চলে আসি আমাদের টপিকে। যখনই আমরা ওয়াকআপ নিয়ে পড়াশোনা বা আলোচনা করা শুরু করব, তখনই যে জিনিসটা মাথার মধ্যে আসবে যে স্যার ওয়াকআপ জিনিসটা কি। এটা তো প্রায়শই শুনছি জিনিসটা কি স্যার, এটা কি কোনো রিলিজিয়াস ইস্যু, ধার্মিক বিষয়, নাকি প্রপার্টি সম্পর্কিত কোনো ইস্যু, মানে সম্পত্তি নিয়ে কোনো একটা হচ্ছে এরকম কিছু, নাকি স্যার এটা মুসলিম না নন মুসলিমদের ইস্যু। ঠিক আছে, সমস্যা কেন স্যার দাঙ্গাময় পরিস্থিতি চারিদিকে তৈরি হতে পারতো বা হয়েছে, কোনো কোনো জায়গায় গন্ডগোল হয়েছে। স্যার যদি স্যার এটা সম্পত্তি বিষয়ক ইস্যু হয়ে থাকে, তাহলে স্যার এটা কি অর্জিত সম্পত্তি নিয়ে সমস্যা, নাকি স্যার এটা দান করা জমি, ডোনেটেবল জমি নিয়ে সমস্যা। স্যার জমি হতে হবে, নাকি যে কোনো মুভেবল নন মুভেবল যে কোনো, স্যার এটা পুরুষদের জন্য নাকি মহিলাদের জন্য, সন্তান সন্ততিরা পুরুষ হতে হবে না মহিলা হতে হবে, নানা রকম কন্ডিশনসগুলো মাথার মধ্যে আমাদের আসবে। এবং সেই নিরিখেই আজকে প্রতিটা পয়েন্ট অল্প অল্প করে কিন্তু আমরা ইন ডেপথ ভেতরে ভেতরে ঢুকবো ধীরে সুস্থে। আমি আগেই বললাম আজকের সেশনটা খুব গুরুত্বপূর্ণ সেশন, মন দিয়ে পুরোটা পুঙ্খানুপুঙ্খ দেখো। এবং সবচেয়ে ভালো হয় যদি ক্লাস করতে করতে অনেকে খাতার মধ্যে, ঠিক আছে। চলো প্রথমে চলে আসি প্রথম পয়েন্ট অফ ভিউ, সেটা হচ্ছে স্যার ওয়াকআপ জিনিসটা কি। সিম্পল ব্যাপার স্যার, ওয়াকআপ জিনিসটা মুসলিম ল কনসেপ্ট। মুসলিম ল কনসেপ্ট তার মানে এটা তো ক্লিয়ার, মুসলিম আইনের ওপর নির্ভরশীল একটা বিষয়। স্যার প্রপার্টি নিয়ে বিষয় একটা, স্যার সেই সম্পত্তিটা প্রপার্টিটা মুভেবলও হতে পারে, আবার নন মুভেবল হতে পারে, যাকে আমরা বাংলায় বলি স্থাবর কিংবা অস্থাবর সম্পত্তি, যে কোনো সম্পত্তি। তাহলে সেই সম্পত্তিটা কি করতে হবে, অবশ্যই দান করতে হবে। একজন দাতা থাকবেন, দান করবেন। যিনি দান করবেন সম্পত্তিটা এই মুসলিম নিয়ম নীতি মেনে, তিনি হয়ে যাবেন ওয়াকিফ। তাহলে যিনি ডোনেটর, কি বলা হয়, ওয়াকিফ বলা হয়। আর যে সম্পত্তিকে, স্থাবর হোক কি অস্থাবর হোক, যে সম্পত্তিকে দান করা হচ্ছে, সেই সম্পত্তিটা হয়ে যায় কি স্যার, ওয়াকফ। তাহলে ওয়াকফ জিনিসটা কি, দান করা কোনো সম্পদ, যে সম্পদটা বা সম্পত্তিটা মুসলিম ল অনুযায়ী চলছে, সেটা মুভেবল বা নন মুভেবল, বেসিক জিনিস। ঠিক, এরপরে স্যার একটু যদি ডেপথে ঢুকি, তাহলে স্যার কি দেখ, স্যার এই যে সম্পত্তিটা, অর্থাৎ ওয়াকিফ যিনি ডোনেটর, তিনি যে ডোনেট করলেন, তিনি ওয়াকিফ যিনি সম্পত্তি দান করলেন, তিনি ডোনেট করলেন যে প্রপার্টিটা, যাকে আমরা ওয়াকআপ বললাম, এটা তিনি দান করবেন কি উদ্দেশ্যে, ইন দ্য নেম অফ গড। আল্লাহ ঈশ্বরের নাম অনুযায়ী তিনি এটাকে দান। এবার তুমি যদি ঈশ্বরের নামে দান করো কোনো জিনিসকে, তাহলে স্যার এটা কমপ্লিটলি মনে রাখবে পার্মানেন্ট ট্রান্সফার হয়ে যাচ্ছে।
তুমি ঈশ্বরকে উৎসর্গ করে দেওয়ার পর, আল্লাহকে উৎসর্গ করে দেওয়ার পর তুমি যে ফেরত চাইবে স্যার, এটা হতে পারবে না। অর্থাৎ এখানে একটা পয়েন্ট পারলে লিখে রাখো, সেটা হচ্ছে ওয়ান্স আ ওয়াকফ অলওয়েজ আ ওয়াকফ। দ্যাট মিনস একবার যদি ওয়াকফ হয়ে যায়, কোনো সম্পদ যদি একবার দান করে দেওয়া হয় ঈশ্বরের নামে, ইন দ্য নেম অফ গড, এটা কিন্তু ট্রান্সফারেবল নয়, এটা কিন্তু বিক্রয়যোগ্য। অর্থাৎ পার্মানেন্ট ট্রান্সফার হয়ে যাবে ঈশ্বরের। পারপাসটা স্যার, দান করবো কেন? কারণ স্যার দুটো কারণে করা যেতে পারে। ধার্মিক কারণে হতে পারে, আর দুই চ্যারিটেবল কারণে হতে পারে। অর্থাৎ মুসলিম আইন অনুযায়ী বলা হচ্ছে যে তুমি ঈশ্বরের নামে, ইন দ্য নেম অফ গড, তুমি ধার্মিক কারণ অথবা চ্যারিটেবল কারণে দান করবে। দানটা কাকে করবে? তিনি ওয়াকিফ ডোনেটর, তিনি কাকে দান করবেন? তিনি দান করবেন স্টেট ওয়াকফ বোর্ডকে। এবং সেই স্টেট ওয়াকফ বোর্ড তখন ডিসাইড করবে সেটা সেখানে গ্রেভিয়ার্ড হবে, না স্কুল বাড়ি হবে, না হসপিটাল হবে, না আদার্স পারপাসে ব্যবহার করা হবে। দ্যাট উইল বি ডিসাইডেড কমপ্লিটলি বাই দ্য স্টেট ওয়াকফ বোর্ড। এবং যখন স্টেট ওয়াকফ বোর্ড সেই সম্পত্তিটাকে কোনো কাজে লাগাচ্ছেন, তারা ডিসাইড করছেন যে এটা এই পারপাসে ব্যবহার করা হবে, তখন সেই সম্পত্তিটিকে কেয়ারটেক করার জন্য, দেখভাল করার জন্য বা ম্যানেজ করার জন্য একজন লোককে নিয়োগ করবে কে? স্টেট ওয়াকফ বোর্ড। স্টেট ওয়াকফ বোর্ড তখন একজন লোককে নিয়োগ করবে, অ্যাপয়েন্ট করবে, তাকে বেতন দেবে। সেই লোকটার কি হবে? সেই লোকটার নাম হচ্ছে মুতোয়ালি। তার পদটা কি? সেটা হচ্ছে মুতোয়ালি, যিনি ম্যানেজারের কাজটা করবেন সেই সম্পদের। অর্থাৎ ওয়াকফের যিনি ম্যানেজার, ওয়াকফের যিনি কেয়ারটেকার, তিনি কে? মুতোয়ালি। এই ম্যানেজার সেই সম্পদটা নিয়ে কি করতে পারে? তার কাজটা কি? ম্যানেজ বলতে কি করতে পারে? যেমন দেখভাল করবে, সে কিন্তু সেই সম্পদটা কোনো রকমভাবে কাউকে আবার হস্তান্তর করতে পারবে না। কারণ সে ম্যানেজার কেয়ারটেক করছে বলে তার সম্পত্তিটা, ধরো একটা জমি, সে অন্য কাউকে দিয়ে দেবে বা বিক্রি করে দেবে, সেটা হতে পারে না। হি ক্যানট ট্রান্সফার অর সেল দ্যাট ওয়েলথ ওয়াকফ। কোনো রকমভাবে তিনি ট্রান্সফার করতে পারে, কারণ আমরা আগে বলেছি এটা পার্মানেন্ট ট্রান্সফার হয়েছে একবারে ঈশ্বরের নামে। ওয়ান্স আ ওয়াকফ অলওয়েজ। ঠিক আছে? কিন্তু সেই মুতোয়ালির দায়িত্ব হচ্ছে হি হ্যাজ টু জেনারেট ইনকাম। তিনি সেই সম্পদ, এই ওয়াকফের ওপর থেকে তিনি কি করবেন? ইনকাম জেনারেট করতে হবে। এবং সেই ইনকামের 7% চলে যাবে, 7%, স্যার এটা ভালো করে মনে রাখবে, 7% চলে যাবে স্টেট ওয়াকফ বোর্ডের কাছে। আর বাদ বাকি সমস্ত সম্পদ মুসলিম অর্থাৎ ইসলামের লোকজনের জন্য, সেখানকার সাধারণ মানুষের জন্য আবার ব্যবহার। ঠিক আছে? এটা হচ্ছে রীতিনীতি যে ওয়াকফটা কি পারপাসে বা কিভাবে অর্গানাইজ করা। ক্লিয়ার স্যার? এতটুকু আশা করি। চলে আসো স্যার আরেকটু ডেপথে। এবার যিনি ওয়াকিফ, যিনি ডোনেটার, যিনি দান করলেন সম্পত্তিটা, তাকে ওয়াকফ, যেটা দান হয়ে গেল যে প্রপার্টিটা, যিনি ম্যানেজ করছেন তিনি কে বললাম? মুতোয়ালি। কাকে দিচ্ছেন? স্টেট ওয়াকফ বোর্ডকে। ঠিক একই রকমভাবে প্রতিটা রাজ্য বা ইউনিয়ন টেরিটরির জন্য যেমন ওয়াকফ স্টেট ওয়াকফ বোর্ড থাকছে, তেমনভাবেই কেন্দ্রের জন্য ওয়াকফ কাউন্সিল থাকে। এবার এই স্টেট ওয়াকফ বোর্ড বা ইউনিয়ন টেরিটরি ওয়াকফ বোর্ড, তাদের মেম্বাররা নিযুক্ত হবেন কোত্থেকে? দ্য মেম্বার্স নমিনেটেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট। অর্থাৎ রাজ্য সরকার সেখানকার মেম্বার, সেই স্টেট ওয়াকফ যে বোর্ড, তার মেম্বার কারা হবেন সেটা নমিনেটেড করবেন কারা? স্টেট গভর্নমেন্ট নমিনেটেড করবে। ঠিক একই রকমভাবে কেন্দ্রের যখন বিষয় হবে, ওয়াকফ কাউন্সিলের বিষয় হবে, তখন সেখানকার মেম্বারও কিন্তু নমিনেটেড হবেন বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। ঠিক আছে? তাহলে মুতোয়ালির কাজ হচ্ছে ওয়াকফ সেই সম্পত্তিটাকে শুধুমাত্র ম্যানেজ করা এবং ইনকাম জেনারেট করা। স্যার ক্লিয়ার? এবার ধরো সেই সম্পদ নিয়ে কোনো একটা ঝামেলা হলো, ইস্যু আসলো, কোনো একটা ডিসপুট আসলো। সেই ঝামেলা নিয়ে যদি কোনো ডিসপুট আসে, সেই বিষয়টাকে নিয়ে সমস্ত রকম বিচার ব্যবস্থা কে দেখভাল করবে, সমস্যা সমাধান কে করবেন? তখন আসবে একটা ট্রাইব্যুনাল, ওয়াকফ ট্রাইব্যুনাল বলা হয়। যে ট্রাইব্যুনালের কাজ হচ্ছে ওয়াকফ বা প্রপার্টি, ওয়াকফ নিয়ে যে সমস্যাগুলো আছে, সেই ওয়াকফ ট্রাইব্যুনালের কাজ হচ্ছে সম্পদগুলোকে
ডিসপুটগুলোকে সমাধান এবং তার ডিসিশনটাই ফাইনাল। এইটুকু ছিল এখানকার কনসেপ্ট। এরপরে যদি একটু ঢুকি, স্যার এই এই যে ব্যবস্থাটা, এই যে প্রথাটা কবে থেকে শুরু হচ্ছে বা কবে থেকে পাচ্ছি? দেখো, ভারতবর্ষে যেহেতু এটা মুসলিম ল কনসেপ্ট নিয়েই শুরু করলাম, তো সেই নিরিখে বুঝতে হবে যে ভারতবর্ষের একদম সনাতনী যে চিরাচরিত একদম আদিমকাল থেকে হয়ে আসবে এটা কিন্তু নয়, তাই না? মুসলিম ল যদি হচ্ছে তাহলে বুঝতে হবে এটা মধ্যযুগের ভারতবর্ষের ইতিহাস হচ্ছে। যেটুকু নথি তথ্য পাওয়া যায়, যেটুকু পড়াশোনা করে গেছে, সেটা কি স্যার? যে 1192 সালে 1192 সালে যখন যুদ্ধ হয়েছিল দুজনের মধ্যে, যুদ্ধ মনে করে দেখো, মোহাম্মদ ঘুরি আর পৃথ্বীরাজ চৌহানের মধ্যে যুদ্ধ হয়েছিল। যখন মোহাম্মদ ঘুরি হারিয়ে দিলেন পৃথ্বীরাজ চৌহান, মোহাম্মদ ঘুরি যখন জিতে গেলেন, সেই সময় মুলতানে কিছু গ্রাম উনি ডোনেট করেছিলেন জামা মসজিদ তৈরি করার নিরিখে। অর্থাৎ জামা মসজিদ যাতে তৈরি করার জন্য কিছু কিছু গ্রামকে মুলতান অঞ্চল থেকে তিনি দান করে দিয়েছিলেন। আরেকটু যদি আমরা পরবর্তীকালের ইতিহাস ঘাটাঘাটি করি, তাহলে দিল্লির সুলতানেটের টাইম পিরিয়ডে দেখব ইলতুৎমিশ, তিনি অনেক রকম আমরা জানি, যেমন কুতুব মিনার শেষ করছেন, এই এই যে অনেকগুলো কাজকর্ম তিনি শেষ করছেন, আলাউদ্দিন খিলজি, এরা বিভিন্ন রকম সময় মস্ক বানাচ্ছেন কিংবা টোম বানাচ্ছেন কিংবা ওয়াটার রিজার্ভার তৈরি করছেন। এই পার্টিকুলার টোম, যাকে আমরা বলতে পারি দরগা, কিংবা ওয়াটার রিজার্ভ যাকে বলতে পারি হজ, তৈরি হচ্ছে কিন্তু এই জায়গাগুলোর ওপর, সেগুলো ওয়াকফ অর্থাৎ দান করার জায়গাতে হচ্ছে। ঠিক আছে, যদি আরেকটু এগিয়ে যায় স্যার, মুঘল এরার সময়, মুঘল যুগে, তখন দেখবো আকবরের আমলে কিংবা শাহজাহানের আমলেও কিন্তু এই ওয়াকফটা একটা প্রাতিষ্ঠানিক মর্যাদা পেয়ে আসছে, অর্থাৎ একটা ইনস্টিটিউশনালাইজেশন চলে আসছে। ওয়াকফ একটা প্রাতিষ্ঠানিক মর্যাদা পাচ্ছে, অর্থাৎ সেইখানে ফান্ড জেনারেট করতে হবে, একটা নির্দিষ্ট সময় টাকা জমা করতে হবে, একটা ফান্ড তৈরি করা হচ্ছে এবং সেটাকে মেনটেন করে করে লং টার্মের জন্য ইউজ করা হচ্ছে, অর্থাৎ প্রাতিষ্ঠানিক একটা ভূমিকা চলে আসছে ওয়াকফের। যেমন উদাহরণ নেওয়া যেতে পারে তাজমহল। 30খানা গ্রামের যে ইনকাম ছিল, সেই ইনকামটা জেনারেট করা হচ্ছে তাজমহলে, তথ্য বলে এটা, ঐতিহাসিক তথ্য। কিংবা ফাতেপুরিতে যে তৈরি করা হয়েছে যে মস্ক, সেখানে সেটা তৈরি হচ্ছে কিন্তু শাহজাহানের ওয়াইফ তিনি তৈরি করছেন, এবং সেটাও কিন্তু এই ওয়াকফের, তৎকালীন ওয়াকফের ফান্ড থেকেই তৈরি করা হচ্ছে। তো এইগুলোতে প্রমাণ পাওয়া যাচ্ছে যেটা একটা প্রাতিষ্ঠানিকতা কিন্তু চলে আসলো এই ওয়াকফে যখন মুঘল পিরিয়ডের জমানা আসলো। যদি আমরা আরেকটু এগিয়ে যাই স্যার, ইতিহাসের পাতা উল্টে, তাহলে দেখতে পাবো ঔপনিবেশিক যে ভারতবর্ষের সময়কাল, অর্থাৎ যখন ব্রিটিশ শাসন চলছে, অর্থাৎ বলা যেতে পারে 18th সেঞ্চুরি থেকে 20th সেঞ্চুরির সময়, পার্টিকুলারলি 1810 থেকে 1827 এই সময়কালের মধ্যে বাংলায় যে মূলত, শুধু বাংলা নয়, ভারতবর্ষ মূলত 3টে প্রভিন্স ছিল। একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে মাদ্রাজ, আর একটা হচ্ছে বোম্বে। 3টে প্রভিন্সেই কিন্তু, 3টে প্রেসিডেন্সিতেই কিন্তু আইন পাশ হয়েছিল ওয়াকফের সম্পত্তিটা কিভাবে ইউটিলাইজ হচ্ছে নাকি অন্যরা নিয়ে নিচ্ছে, এই ভয়ের থেকে কিন্তু ব্রিটিশ লোকজন কি, তারা ওয়াকফের সম্পত্তিকে রেগুলেট করার জন্য, ঠিকঠাক করে হচ্ছে কি হচ্ছে না মেজার করার জন্য কিন্তু তারা পাশ করে 3টে প্রভিন্সে আলাদা আলাদা। যদি পার্টিকুলার স্পেসিফিক আইনের দিকে আসি, ব্রিটিশ লোকজন 1913 সালের দিকে কিন্তু ধীরে 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 আইন পাশ করছে, একদম মানে কি বলবো, ফোকাসড হয়ে। মুসলিম ওয়াকফ ভ্যালিডেটিং অ্যাক্ট তারা নিয়ে আসছে 1913 সালে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা মনে রাখতে হবে। মুসলিম ওয়াকফ ভ্যালিডেটিং অ্যাক্ট প্রথমবারের জন্য তারা নিয়ে আসছে 1913 সাল। 1913 সাল ঐতিহাসিকভাবে কেন ইম্পর্টেন্ট সেটা তোমরা জানো, কারণ প্যারালালি মনে করে রাখার চেষ্টা করো যে কি কি কাণ্ড ঘটেছিল, তাতে একটু ডিভিশন হয়ে যাবে। এনিওয়ে, চলে আসবো একটা পয়েন্ট, যে এই আইনের দ্বারা এক ওয়াকফ কি জিনিস, তার ডেফিনেশনই বা কি হলো, সেটাকে তারা প্রথমবারের জন্য একটা নোট ডাউন করছে আইনের মাধ্যমে। ঠিক আছে, আবার এই আইনের দ্বারাই কিন্তু একটা বড় সড়ো চেঞ্জেস আসছে। সেটা কি? বেয়ার্ড অন নন মুসলিম ফ্রম ক্রিয়েটিং দেম, অর্থাৎ নন মুসলিম অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে, নন মুসলিমদের এবার এখানে ইনক্লুড করা হলো। এতক্ষণ কিন্তু যা ছিল
সবই কিন্তু মুসলিম ল অনুযায়ী হলো। এবার যেটা হলো 1913 সালে, সেখানে কিন্তু মুসলমান ওয়াকফ ভ্যালিডেটিং অ্যাক্টে বিয়ার্ড অন নন মুসলিম ফ্রম ক্রিয়েটিং দেম। ঠিক আছে, 1923 সাল, এই আইনে কি হচ্ছে, কি আইন পাস হচ্ছে, মুসলমান ওয়াকফ অ্যাক্ট আবার আসছে 1913 সালে, এই 23 সালে তো আপডেট হয়ে, এবং সেখানে বলে দেওয়া হচ্ছে, যেখানে এই যে আইন যেটা করে দেওয়া হয়েছিল, যে সংজ্ঞা দেওয়া হয়েছিল ওয়াকফের, সেই সংজ্ঞা অনুযায়ী ওয়াকফ যেটা হবে সেটাকে অবশ্যই, যে সম্পদকে তুমি ঈশ্বরের নামে বলে দিচ্ছ যে আমি দান করলাম, তাকে অবশ্যই নথিভুক্তকরণ করতে রেজিস্ট্রেশন লাগবেই লাগবে। এটা ম্যান্ডেটরি করে দিল, রেজিস্ট্রেশন লাগবেই লাগবে। অর্থাৎ তারা ওই সম্পদটার হিসাব নিকাশ করা শুরু করে দিচ্ছে এই সময়। এবং অনেক সময় দেখা গেছে এই ফ্রড যাতে না হয় তার জন্য যখন রেজিস্ট্রেশন করছে, বা ন্যাচারালি যদি কোনো ব্যক্তি ঈশ্বরের নামে দান করে দেয়, তার তো প্রপার ডকুমেন্টেশন নেই, কারণ মুসলিম ল তো অন্যরকমভাবে চলছে, যতই এরা আইন চাবিয়ে দিক না কেন, সেই নিয়ে একটা দ্বন্দ্ব চলছে। তো ল্যান্ড গ্র্যাব কনসার্ন, অর্থাৎ জমি কি করে অধিগ্রহণ করবে, সেই নিয়ে প্রায়শই কখনো না কখনো কিন্তু মতবিরোধ সরকার, অর্থাৎ ব্রিটিশ সরকারের সঙ্গে সাধারণ মানুষের, যারা এই মুসলিম ল অর্থাৎ ওয়াকফ নিয়ে কাজকর্ম করছেন, দ্বন্দ্ব দেখা দিচ্ছে, সম্পদ নিয়ে দ্বন্দ্ব দেখা দিচ্ছে। এবং সেই সময় প্রায়শই দেখা গেছে ব্রিটিশ কোর্ট যেগুলো ছিল, তারা অনেক সময় এই ওয়াকফ, যাকে আমরা সেখানকার সে সময় লোকজন যারা ওয়াকফ বলে দাবি করতো, যে সম্পদ ওয়াকফ সম্পত্তি, এই সম্পদগুলোকে একদম ডিসমিস করে দিত তারা ব্রিটিশ কোর্টরা। তারা পরিষ্কার করে বলতো যে পারপোচিটিস অফ দ্য ওয়ার্থ কাইন্ড, প্রপার কোনো ডেফিনেশন নেই, এই কোনো কোনো ঠিক ঠিকানা নেই, এইগুলো ওয়াকফ নয় আফটার অল, ডিসমিস করে দিত। তো ওয়াকফ বলে তারা মানতো না, তারা ব্রিটিশ লোকজন, ল্যান্ড গ্র্যাব কনসার্ন। এই সময়কালে এই আইন পাশ হওয়ার পর এই কাণ্ডগুলো ঘটছিল, অর্থাৎ রেজিস্ট্রেশন তখন কিন্তু ম্যান্ডেটরি হয়ে গেছে। আর এইটুকু ক্লিয়ার আশা করি। চলো আরেকটু ডেটতে ঢুকবো। এর ঠিক পরবর্তীকাল, যখন আমরা শেষমেশ স্বাধীনতাপ্রাপ্ত হলাম, ভারতবর্ষ যখন স্বাধীন, 1954, এই সময়কালে প্রথমবারের জন্য আসলো স্বাধীন ভারতের বুকে ওয়াকফ অ্যাক্ট। এই আইনে দুখানা জিনিস তৈরি করলো। এক, যেটা আমরা প্রথমেই দেখলাম, যে রাজ্যের জন্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য কি থাকবে, স্টেট ওয়াকফ বোর্ড থাকবে, এটা যেমন তৈরি হলো। এবং কেন্দ্রের জন্য কি থাকবে স্যার, সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল থাকবে। তো রাজ্য কেন্দ্রের আলাদা আলাদা করে বোর্ড তৈরি করে দেওয়া হলো এই ওয়াকফ অ্যাক্ট অনুযায়ী। তার ঠিক পরে 1995-এ ওয়াকফ যে অ্যাক্ট ছিল তাকে একটু অ্যামেন্ডমেন্ট করা হলো, এবং সেখানে রিপিল্ড করা হলো 1994-এর আইনকে। কি করা হলো, সেখানে পার্টিকুলারলি এই যে সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল, যাকে আমরা শর্টে বলতে পারি CWC, তাকে একটু শক্তিশালী করে দেওয়া হলো। কি হবে স্যার, করে দেওয়া হলো, বললো এই সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিলের আন্ডারে সার্ভে কমিশনার থাকবেন। এই সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিলে একজন সার্ভে কমিশনার থাকবেন। সেই সার্ভে কমিশনারের কাজই হচ্ছে কোন সম্পদগুলো ওয়াকফ, তার ডকুমেন্টেশন করতে হবে, প্রপার ডকুমেন্টেশন চাই। তার জন্য এই এই সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল থেকে একজন লোক নিয়োগ করা হয়, যাকে বলা হচ্ছে সার্ভে কমিশনার। এবং যদি কোনো ডিসপুট আসে, পুরোপুরি দেখবে কে, ওয়াকফ ট্রাইব্যুনাল। এই যে দুটো বিষয় কোন আইন দ্বারা আসছে, 1995-এর ওয়াকফ অ্যাক্ট, যেটা 1994-এর লকে রিপিল করে আসছে। আর এইটুকু আশা করি ক্লিয়ার, যে যেগুলো আমরা বর্তমানে দেখতে পাচ্ছি সেই জিনিসগুলো কিন্তু আসলে 1995-এ চলে আসছে 1954-কে লকে রিপিল করার মারফত। এইবার আরেকটা সমস্যা আসছে বা আইন আসছে 2013 সালে। আইনটা কি, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আসছে। এটা কি, এটা হচ্ছে, এখানে এই আইনে বলা দেওয়া হচ্ছে যারা ওয়াকফের জমি নিয়ে এদিক ওদিক করছে, তছরূপ করছে সম্পত্তিগুলো, ঠিক আছে, যারা সম্পত্তি নষ্ট করেছে, যারা ট্রান্সফারেবল নয় বলে দেওয়া আছে মুসলিম ল অনুযায়ী, যারা বিক্রি বাট্টা করে দিচ্ছে বা নিজেরা ঠিকঠাক করে জমি মানে ঠিকঠাক ভ্যালুয়েশন তুলছে না, তারা আর নিশ্চয়ই ক্রিমিনাল অ্যাক্টিভিটি করছে ঈশ্বরের নাম নিয়ে, তাদেরকে বলা হচ্ছে ক্রিমিনালাইজেশন চলে আসছে। ঠিক আছে, ওয়াকফ যে ল্যান্ডগুলো রয়েছে, সেই ল্যান্ডে ক্রিমিনালাইজেশন চলে আসছে যদি কোনো রকম এনক্রোচমেন্ট আসে, এবং সেক্ষেত্রে 2 বছরের জেল পর্যন্ত হতে পারে, সেই রকম আইন তৈরি করে দেওয়া হচ্ছে এই 2013 সালের আইন।
তবুও সমস্যা মিটছে না। স্যার সমস্যা বলে যাচ্ছেন, বা সত্যি সত্যি সমস্যা কি জানবো। জানার আগে যেটা আমাদের জানার দরকার সেটা হচ্ছে স্যার, ওয়াক অফ আসলে কত প্রকারের হয়। তারপরে তো আমরা সমস্যার দিকে যাবো যে স্যার সমস্যাটা কি অ্যাকচুয়ালি। জেনারেলি যদি আমরা দেখে নিই, ওয়াক অফ ৩ রকমের হয়। এক, পাবলিক ওয়াক অফ। কি জন্য? টু সার্ভ জেনারেল মুসলিম কমিউনিটি। সাধারণ মুসলিম কমিউনিটির লোকজনকে সেবা করার জন্য যে সম্পদ, যে ওয়াক অফ, সেটাকে পাবলিক ওয়াক অফ বলা হয়। উদাহরণ স্যার, জামা মসজিদ দিল্লিতে যেটা রয়েছে, ঠিক আছে, প্রচুর মানুষজন সেখানে যায়, সমস্ত মুসলিম কমিউনিটির লোকজন ঢুকতে যাচ্ছে। প্রাইভেট ওয়াক অফ কোনগুলো? টু বেনিফিট দ্য ডোনেটরস ফ্যামিলি। পার্টিকুলার যারা ডোনেট করছেন তাদের পরিবারের লোকজনই অ্যাকচুয়ালি এখানে কিন্তু সুবিধা নিচ্ছেন। এবং এখানে মনে রাখতে শুধু সুবিধা দিয়ে নিতে হবে না, কিছু পরিমাণে অবশ্যই চ্যারিটি থাকতেই হবে, মাস্ট ইন চ্যারিটি। এই জিনিসটাকে স্যার বলা হয় ওয়াকফ আলাল আওলাদ। এবার এই জিনিসটা কি সেটা আমরা পরের পয়েন্টে বুঝবো, এটা একটু মনে করে রাখো। ওয়াকফ আলাল আওলাদ, এটা আমরা পরে আবার আসছি, ঠিক আছে, একটুখানি মাথা মধ্যে রাখবে এই পয়েন্টটা, আমি কিন্তু পরে আবার টেনে নিয়ে আসবো প্রসঙ্গ। স্যার উদাহরণ দিন স্যার, জিনিসটা কি হলো যে পার্সোনাল প্রাইভেট কাজে লাগাবো, ফ্যামিলি পারপাসে লাগবে, বংশ পরম্পরায় চলে, স্যার জিনিসটা কি? ঔলাদ মানে তো আমরা মোটামুটি জানি যে ঔলাদকে বলি আমরা সন্ততিদের বলা থাকে, এইটুকু তো বুঝতে পারছি। তাহলে কিরকম ব্যাপার? ফ্যামিলি ট্রাস্ট উইথ আ মস্ক অ্যান্ড ক্লিনিক। দাতব্য কোনো জায়গায় যদি হয়, কিছু দাতব্য কোনো কিছু হয়, এবার দেখবে কোনো ট্রাস্টেশিপ বডি, এবার একটা অছি পরিষদ, তো দেখা গেল বাবারা বানিয়েছিল কোনো একটা স্কুল, ট্রাস্টেশিপ বোর্ড ছিল, ট্রাস্টেশিপ বোর্ডে দেখা গেলো পরের জেনারেশনে তারা ট্রাস্টেশিপ বোর্ড, বংশ পরম্পরায় সেটা চলে আসে এরমভাবে, ফ্যামিলি ওরিয়েন্টেড হয়ে রয়েছে। প্রাইভেট, বাট সেখানে একটা চ্যারিটির পারপাসও রয়েছে। এবার দুটোই হাইব্রিড মডেল হতে পারে, পাবলিক প্রাইভেট দুটোই হতে পারে হাইব্রিড মডেলে, ফ্যামিলি প্লাস পাবলিক, যেটা দুটোতেই বেনিফিট থাকে। যেমন স্যার গ্রেভিয়ার্ড, যেমন স্যার স্কুল, দুটোতেই বোথ রয়েছে, হাইব্রিড মডেলে রয়েছে। তাহলে এই ৩ ধরনের কিন্তু ওয়াকআপ হতে পারে। স্যার সবই তো ভালো চলছিল, এই যে এতক্ষণ বললেন সেন্ট্রাল ওয়াকআপ বোর্ড ছিল, স্টেট ওয়াকআপ বোর্ড ছিল, সেন্ট্রাল ওয়াকআপ কাউন্সিল ছিল, তারা সার্ভে কমিশনার লাগিয়েছে ডকুমেন্ট কালেকশন করার জন্য, ওয়াকআপ ট্রাইব্যুনাল রয়েছে ডিসপিউট মেটানোর জন্য, এত আইন আসছে বলবো যাতে ঠিকঠাক হয়, ইভেন যদি কোনো রকম জমি জমাতে ভুলভাল কাজকর্ম হয়ে যায় তাহলে ক্রিমিনালাইজেশন চলে আসছে। সমস্যা স্যার কোথায়? তাহলে এখন আবার নতুন করে বিল পাস হচ্ছে শোনা যাচ্ছে, সেটাকে নিয়ে একটা দেশ গরম গরম উত্তাল উত্তাল পরিবেশ পরিস্থিতি, কেন, কি বিষয়? এবার ফ্যাক্টে ঢোকা যাক। এবার এখান থেকে স্যার আমাদের ফ্যাক্টে ঢুকতে হবে। প্রবলেমটা কেন হচ্ছে? স্যার আমরা তো এইটুকু বুঝে গেছি, আমরা তো এই আইনগুলো কেন এসছে, কীভাবে এসছে সব বুঝে গেছি। তাহলে নতুন করে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল ২০২৫ সালে আসার দরকারটা কী ছিল? বিগ কোশ্চেন, কেন দরকার ছিল, তাই না? এবার আমরা ফ্যাক্টে ঢুকবো। আমরা যদি খুব পরিষ্কার করে এই আইনটা বুঝে থাকি, ২০১৩ সালের ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ২০১৩ সালে বুঝে থাকি, তাহলে তার পরপরেরা দেখব যে এই আইনটা আসছে তার কারণ কি ছিল, তার ব্যাকগ্রাউন্ডে, আর তারপরেও কি কি সমস্যা রয়ে গেল সেটা বুঝব। দেখো এই আইনটা অর্থাৎ ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ২০১৩ সাল, অ্যামেন্ডমেন্ট মানে স্যার নিশ্চয়ই এটা আগে আইন ছিল যেটাকে সংশোধন করা হয়েছে, তাহলে নিশ্চয়ই সংশোধন হচ্ছে কোনো কিছুর উপর বেস করে। সেটা কি? সেটা হচ্ছে সাচার কমিটির রিপোর্ট, রাজেন্দর সাচার জাস্টিস, তার আন্ডারে সাচার কমিটি তৈরি করা হচ্ছে। কি জন্য এই কমিটি তৈরি করা হচ্ছে? মুসলিম সাধারণ ভারতবর্ষে যারা সাধারণ মুসলিম বা অসাধারণ মুসলিম হোয়াট এভার, মুসলিম কমিউনিটির লোকজনের মধ্যে তাদের সোশ্যাল স্ট্যান্ডার্ড কী আছে, সোশ্যাল কন্ডিশন কী আছে, ইকোনমিক কন্ডিশন কী কী আছে, বা এডুকেশনাল কন্ডিশনই বা কী আছে প্যান ইন্ডিয়াতে, এই কন্ডিশনটাকে মেজারমেন্ট করার জন্যই ২০০৫ সালে সাচার কমিটি তৈরি করা হলো, এবং তারা ২০০৬ সাল নাগাদ রিপোর্ট পেশ করল। ২০০৬ সাল নাগাদ তারা কিন্তু রিপোর্ট পেশ করল। তাহলে কি বললাম আবার বোঝো, ২০০৫ সালে সাচার কমিটি তৈরি হলো, এস্টাবলিশমেন্ট, কি জন্য? মুসলিম সাধারণ ভারতবর্ষের প্যান ইন্ডিয়া জুড়ে সোশ্যাল, ইকোনমিক, এডুকেশনাল কন্ডিশন কি আছে সেটাকে অনুধাবন করার জন্য কমিটি তৈরি করা হলো। সেই কমিটি নানা রকম দেখভাল করার পর, নানা রকম পরীক্ষা নিরীক্ষা করার পর তারা রিপোর্ট পেশ করলো ২০০৬ সালে। তারা যে যে পার্টিকুলার যে রিপোর্ট পেশ করছে, সেই রিপোর্টের একটি স্পেসিফিক ডেডিকেটেড চ্যাপ্টার রয়েছে। চ্যাপ্টারটা অনেকগুলো প্রশ্ন তুলে দিয়েছে আমাদের। চ্যাপ্টারটার নাম কি স্যার?
স্ট্যাটাস অ্যান্ড পোটেনশিয়াল অফ ওয়াকআপ প্রপার্টিস, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। স্ট্যাটাস অ্যান্ড পোটেনশিয়াল অফ ওয়াকআপ প্রপার্টিস, যেটা এই রিপোর্টেরই একটা পার্ট, একটা চ্যাপ্টার, রিপোর্টের একটা অংশ। এই রিপোর্টে পরিষ্কার বা পার্টিকুলার চ্যাপ্টারে পরিষ্কার করে কি দেখাচ্ছে, তৎকালীন সময় 2005-06 নাগাদ প্যান ইন্ডিয়াতে রেজিস্টার্ড ওয়াকআপ রয়েছে 4.9 লাখ। 4.9 লাখ রেজিস্টার্ড ওয়াকআপ রয়েছে, এবং যার টোটাল এরিয়া হচ্ছে 6 লাখ একর জায়গা। 6 লাখ একর জায়গা। এবার এখানটার মূল সমস্যার জায়গা মন দিয়ে বোঝার চেষ্টা করো। রেজিস্টার্ড ওয়াকআপ 4.9 লাখ, টোটাল এরিয়া হচ্ছে 6 লাখ একর জায়গা। মার্কেট ভ্যালু, টোটাল যার এরিয়া জুড়ে যে ওয়াকআপ সম্পত্তি রয়েছে তার মার্কেট ভ্যালু স্যার কত? 1.2 লাখ ক্রোর, 1.2 লাখ কোটি টাকা, যেটা 2005-06 সালের রিপোর্ট বলছে। তাহলে বর্তমানে কত হতে পারে ভাবে নাও, ঠিক আছে? 2005-06 সাল নাগাতেই তার ভ্যালুয়েশন হচ্ছে মার্কেট ভ্যালু 1.2 লাখ ক্রোর। কিন্তু নামকে বাঁচতে বা বলতে পারো বুক ভ্যালু, সামনের ভ্যালু, বুক ভ্যালু কত স্যার? 6,000 কোটি টাকা। এবার মনে রাখো, আগে কি বলা হয়েছিল? যিনি সম্পদ দান করবেন ঈশ্বরের নামে, ইন দ্য নেম অফ গড, তিনি কে? ওয়াকিফ। যে সম্পদ দান হচ্ছে তাকে কি বলা হচ্ছিল? ওয়াকফ। ঠিক, যিনি সম্পদটা স্টেট ওয়াকফ বোর্ডের হয়ে যিনি ম্যানেজ করছেন তাকে কি বলা হচ্ছিল? মুতোয়ালি। তাহলে এই মুতোয়ালির কাজটা কি ছিল? সেই সম্পদটাকে ম্যানেজ করা, দেখভাল করা, এবং ওখান থেকে ইকোনমি জেনারেট করা, ইনকাম জেনারেট করা, যাতে সেই ইনকামটা আবার পিছিয়ে পড়া শ্রেণী বা সাধারণ মুসলিমের জন্য উন্নয়নে কাজে লাগানো। এটাই তো পারপাস ছিল। এবার দেখো, যে 6,000 কোটি টাকাটা হচ্ছে তার বুক ভ্যালু ছিল, সেখান থেকে ইনকাম অ্যানুয়ালি জেনারেট হচ্ছে 163 কোটি টাকা মোটে। দ্যাট মিনস 4.9 লাখ রেজিস্টার্ড ওয়াকফ, যার ভ্যালুয়েশন হচ্ছে 6 লাখ একর জায়গা জুড়ে, যা টোটাল মার্কেট ভ্যালু হচ্ছে 1.2 লাখ ক্রোর, 1.2 লাখ কোটি টাকা বলা হচ্ছে, কিন্তু একটা দুটো করাও না, যার ভ্যালুয়েশন। তার থেকে বার্ষিক আয় জেনারেট হচ্ছে কতখানি? মোটে 2.7% রেটে রিটার্ন আসছে। তাহলে এই সম্পদটা আদৌ কি কাজে লাগানো যাচ্ছে? এই সম্পদটা আগাছা তৈরি করছে না তো? যে যে সম্পদটা যদি হাতে থাকতো তাহলে কত মানুষের হয়তো ডেভেলপমেন্ট পারপাসে কাজে লাগানো যেতে পারতো। এই সম্পদটা কোথাও না কোথাও কি অন্য কারোর কুক্ষিগত হচ্ছে, নাকি সম্পদটা আদৌ রেজিস্টার্ড? সম্পদটা কোথায়, কাজে লাগছে না কেন? কেন অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা হচ্ছে না? এত সাধারণ মানুষ যারা রয়েছেন মুসলিম কমিউনিটির মধ্যেও, তাদের ডেভেলপমেন্টটা অ্যাকচুয়ালি হচ্ছে না কেন? এইটা প্রশ্নের জায়গা। এটা কিন্তু প্রশ্নটা তুলেছিল আজ থেকে বহুদিন আগে হাজার কমিটি 2006 সালে, স্পেশাল ডেডিকেটেড একটা চ্যাপ্টারই স্ট্যাটাস অ্যান্ড পোটেনশিয়াল আর ওয়াক অফ প্রপার্টিস। অর্থাৎ তিনি বলেই দিচ্ছিলেন ওয়াক অফ প্রপার্টিসগুলোর অ্যাকচুয়াল স্ট্যাটাস কি, তার পোটেনশিয়াল কি। এটা কিন্তু তারা পরীক্ষা নিরীক্ষা করে পরিষ্কার করে মার্কেট ভ্যালু করে তিনি দেখি তারা সাদার কমিটির রিপোর্ট। এই অনুযায়ী কিন্তু এই আইনটা অ্যামেন্ডমেন্ট হয়েছে। তার সমস্যার মূল জায়গাটা কোথায় এটুকু স্যার বুঝতে পেরেছি আশা করি। বেশ, তাহলে স্যার এই রিপোর্ট অনুযায়ী একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, সেটা কি স্যার? পরিষ্কার হলো এটাই স্যার, যেটা দেখতে পাচ্ছি, আন্ডার ইউটিলাইজেশন অ্যান্ড মিসম্যানেজমেন্ট অফ ওয়াক অফ প্রপার্টিস। স্যার এইটুকু পরিষ্কার যে ওয়াক অফ প্রপার্টিসগুলো রয়েছে এবং যারা দায়িত্বে রয়েছেন ম্যানেজ করার জন্য, ম্যানেজমেন্ট দেখার জন্য, ডেভেলপ করার জন্য, অর্থাৎ মুতোয়ালি বা ওয়াক অফ বোর্ড কিংবা ওয়াক অফ কাউন্সিল হোয়াট এভার, তারা কিন্তু মিসম্যানেজ করছেন। প্রপার ম্যানেজমেন্ট হচ্ছে না এই ওয়াক অফ প্রপার্টিগুলো, প্রপার ব্যবহার হচ্ছে না, ইউটিলাইজেশন হচ্ছে না এই ওয়াক অফ প্রপার্টিসগুলোর। তার মানে স্যার সমস্যা রয়েছে স্যার, এইটুকু তো বুঝে গেলাম। ব্যাস, স্যার কমিটির রিপোর্ট পরিষ্কার করে বলে দিল যে ওয়াক অফ প্রপার্টিগুলো ঠিকঠাক করে ইউটিলাইজেশন বা ঠিকঠাক করে ম্যানেজমেন্ট রিপোর্ট দিয়ে দিল। ভেরি গুড। আমরা এই রিপোর্টে আরো কতগুলো জিনিস দেখতে পাই। কি রিপোর্ট স্যার? আশা করি তোমরা বুঝতে পারছো সারা ভারতবর্ষ জুড়ে যে 4.9 যে আমাদের ল্যাক পার্টিকুলার রেজিস্টার্ড ওয়াক অফ আছে, যেটুকু রেজিস্টার্ড আছে, নন রেজিস্টার্ড তো অনেকেই থাকতে পারে, বাট যেটুকু রেজিস্টার্ড আছে তার মধ্যে সব থেকে বেশি ভূমিকা পালন করছে যে রাজ্য, সেটা কি? ওয়েস্ট বেঙ্গল আর উত্তরপ্রদেশ।
27% উত্তরপ্রদেশ, 9% হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গল, 9% ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। পাঞ্জাবও 9% রয়েছে, 9%-এর থেকে একটু ওয়েস্ট বেঙ্গলে বেশি, 80,490 মতো, এটাও 9 পয়েন্ট সামথিং। আর এটাও পাঞ্জাবও তারপরে রয়েছে, তার মানে টপে 3টে রয়েছে। এক উত্তরপ্রদেশ 27%, ওয়েস্ট বেঙ্গল 9 পয়েন্ট সামথিং, ঠিক আছে। আর থার্ডে হচ্ছে এর 9 পয়েন্ট, সেটা হচ্ছে পাঞ্জাব। 3টে জায়গা সব থেকে বড়, ঠিক আছে। তার মধ্যে আবার টাইপ করে দেওয়া আছে, যদি এই 2025 সালের যে রিপোর্ট বেরোচ্ছে, সেই রিপোর্টটা 2000 যেটাকে নিয়ে বিতর্ক চলছে, সেই রিপোর্টটা যদি একটুখানি দেখা যায়, এটা হচ্ছে গিয়ে ওভারঅল। আর এটা যদি আমরা পুরো একদম আরও জুম করে প্রতিটা জিনিস সেগমেন্টেশন করি, তাহলে দেখতে পাবো গ্রেভিয়ার্ড রয়েছে 1,50,569টা গ্রেভিয়ার্ড, শপস রয়েছে দোকান 1,13,193টা, হাউস রয়েছে 92,517টা, এগ্রিকালচারাল ল্যান্ড রয়েছে 1,40,803টা, মস্ক রয়েছে 1,19,280টা, আদার্স হচ্ছে তোমার এরকমভাবে 65,099টা, প্লট তোমার রয়েছে 64,975টা। এছাড়া চিল্লা, তাকিয়া, দরগা, কিংবা আসুরখানা, কিংবা মাদ্রাসা, কিংবা বিল্ডিং, ঈদগাহ, এরকম প্রচুর জিনিস রয়েছে যার পার্সেন্টেজ রয়েছে, ঠিক আছে। তো মোটামুটি আমরা কিন্তু 2025 সালের যে রিপোর্ট ওয়াকফ প্রপার্টিস কত রকমের হচ্ছে তার কিন্তু ডিটেল এখানে দেখে নিতে পারছি। একটা বিপুল বিপুল সম্পদ রয়েছে, তাহলে আজকে স্পেসিফিক একটা কমিউনিটির লোকজন পিছিয়ে পড়ে রয়েছে কেন? কাজে লাগানো হচ্ছে, কোথাও সমস্যা আছে কি নেই? তাহলে বিলটা যেটা আসছে নতুন, এখানে কি বলছে, এখানেই বা সমস্যাটা কি? বিলে কি এমন নতুন করে চেঞ্জেস আনছে যাতে বেশ কিছু লোক ফোর্স করে উঠছে, এত ক্রিটিসিজম চলছে, সমস্যা? এই সমস্ত প্রবলেমেটিক জায়গাগুলোই কিন্তু মন দিয়ে পড়ছি আজকে আমরা। পুরো জিনিসটা কিন্তু আবার বলছি, মন দিয়ে দেখো বাবা। আবার বলে দিচ্ছি, সমস্ত নোটটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেখো যে লিঙ্কটা দেওয়া আছে, কিন্তু দিয়ে দেওয়া হবে। মন দিয়ে, খুব ইম্পর্টেন্ট টপিক এটা, এই সাম্প্রতিক কালের খবরগুলোর মধ্যে পুরো ব্যাপারটা, কনসেপ্টটা পুরো ক্লিয়ার করে নাও। চলো আরেকটু এগোই, আমরা ডেপথে ঢুকি। হাজার কমিটি যে সমস্যাগুলো তুলে ধরলো, একটু আগে যেগুলো দেখলাম যে এই জিনিসগুলো দেখছে, হাজার কমিটি কতগুলো জিনিসকে সাজেশনও দিয়েছেন তারা, যে এই কতগুলো জিনিস তোমাদেরকে মেনটেন করতে হবে, তাহলে সমস্যা আশা করি মিটে যাবে। কীরকম? তারা বলছে বেটার ম্যানেজমেন্ট করার জন্য স্ট্রিক্ট রুল চাই, পরিষ্কার রুল দরকার, পরিষ্কার নিয়ম নীতি দরকার, যে ভাই কীভাবে ম্যানেজ করবো, কীভাবে ম্যানেজ করবো। পরিষ্কার নিয়ম নীতি নেই বলে সমস্যাটা হচ্ছে। যে সম্পত্তিগুলো আর কি ওয়াকআপ বলে আসছে, ওয়াকআপ হয়ে যাচ্ছে, যে ওয়াকআপ যেগুলো আছে তার পুরো ডিজিটাল রেকর্ড থাকা দরকার, অর্থাৎ ক্লিয়ার ট্রান্সপারেন্সি থাকা দরকার, ট্রান্সপারেন্সি থাকা দরকার। সবাই দেখুক কোথায় কি আছে না আছে, ঠিক আছে। ওয়াকআপ ট্রাইব্যুনালের প্রপার পাওয়ার দিতে হবে, যারা ডিসপুট মেটাবে তাদের প্রপার পাওয়ার দিতে হবে। এবং কোনো জাতি উচ্চতায় পৌঁছাতে পারে না যতক্ষণ সেই জাতির মহিলারা পিছিয়ে, সেই কারণে মহিলাদের রিপ্রেজেন্টেশন লাগবে, অংশগ্রহণ লাগবে ওয়াকআপ ম্যানেজমেন্টে, ভাইটাল পয়েন্ট। সেকেন্ড কথা হচ্ছে, যে সম্পদগুলো ওয়াকআপ হয়েছে সেই সম্পদগুলো প্রপার টাইমলি সার্ভে করা দরকার, কি হচ্ছে না হচ্ছে। এবং যেহেতু একটা পার্টিকুলার কমিউনিটির হাতেই রয়েছে, তাই সমস্যা হওয়ার চান্সেস থাকছে। তাই জন্য বলছেন সাজার কমিটি সাজেশন কি দিচ্ছেন, নন মুসলিম প্রফেশনাল, পেশাগত লোকজন, এমনটা নয় যে আমি প্রফেশনাল লই কিন্তু আমি ঢুকে পড়লাম, মাতব্বরি করে দিলাম। বলছে কারা, যারা প্রফেশনাল বাট নন মুসলিম, তারাও এই পার্টিকুলার ম্যানেজমেন্টের পার্ট হোক, তাতে কি হবে, চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে, পুরোপুরি করাপশনের জায়গা থাকবে, পার্ট হোক। এটা তো সাজেশন করছে তারা, সাজার কমিটি, ঠিক আছে। এইবার সাজার কমিটির যে সাজেশন দেওয়া আছে সেই অনুযায়ী কিন্তু 2013 সালের যে আইনটা ছিল, এবং পরবর্তীকালে একটা বিল পাস হচ্ছে, ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিল 2024, এবং যে আইনগুলো আমরা দেখে আসলাম পরপর হয়েছে, যেমন 54 সালের আইন, 95 সালের আইন, কিংবা 2013 সালের আইন, সেই আইনগুলোকে বারবার করে পরিবর্তন করে বা একটু ডেভেলপ করে এগিয়ে দেওয়ার পরও কিন্তু পুরোপুরি প্রবলেম সলভ হয়নি, পুরোপুরি প্রবলেম সলভ হচ্ছে। এই নিরিখেই কিন্তু 2025 সালের আইন পাস হচ্ছে।
2025 সালে যে আইন পাশ হচ্ছে, যেটাকে নিয়ে ঝামেলা ঝঞ্ঝাট চলছে এত, তার গল্পটা কি বা সলিউশনের দিকে এগোচ্ছে সরকার, তারা কি বলছে, সলিউশন আদৌ হবে কি হবে সেটা পরের কথা, কিন্তু এই যে বিলটা আসছে সেই বিলের ইতিহাসটা কি, কিভাবে আসছে? সরকার সলিউশনের জন্য কি করছে, 8ই আগস্ট 2024 সালে প্রথমবারের জন্য তারা ইন্ট্রোডিউস করছে লোকসভাতে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2024 এবং মুসলমান ওয়াকফ রিপিল অ্যাক্ট 2024, তারা দুটো আইনকে আনছে। ঠিক আছে, দুটো আইনকে তারা আনছে লোকসভাতে, তারা ইন্ট্রোডিউস করছে, উত্থাপন করেছিল। তবে 8ই আগস্ট 2024, 8ই আগস্ট জিকের ক্ষেত্রে আরেকটু মনে করে দিই, 1940 সালে 8ই আগস্ট কোনো একটা অফার ছিল, আমার জানিয়ে দাও কি ছিল? তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স, ইতিহাস, ভূগোল, পলিটিক্স নিয়ে সমস্ত কিছু কি করতে হবে, মাথা খেলাতে হবে, কোথায় কি পড়েছো না পড়েছো, তবেই না জিএস পেপারে মজা। হোয়াট এভার, চলে আসো ব্যাক টু দ্য পয়েন্ট। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2024 আর মুসলমান ওয়াকফ রিপিল 2024, এই দুটো আইনকে কি করা হচ্ছে, তারা উত্থাপন করছে লোকসভাতে 8ই আগস্ট 2024-এ। কি জন্য? পুরো যে নিয়ম নীতি রয়েছে, যে বলেছে সাজার কমিটি বলেছিল বা স্ট্রিক্টলি রুলস চাই, ক্লিয়ার রুল আনার চেষ্টা করা হচ্ছে এই নতুন আইনের দ্বারা। স্মুদার ফাংশন অফ বোর্ড, ওয়ার্ক অফ বোর্ড যারা রয়েছে তাদের ফাংশন অ্যাক্টিভিটি কি হবে, তাকে স্মুদার করতে হবে। এবং বেটার ম্যানেজমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ওয়ার্ক অফ প্রপার্টিস, যে ওয়ার্ক অফ সম্পত্তিগুলো রয়েছে, প্রপার্টিসগুলো রয়েছে, স্থাবর অস্থাবর যাই হোক না কেন, সেই সম্পত্তিগুলো যদি ঠিকঠাক করে, মাত্র 2.7% রেটে আসছে অ্যানুয়াল ইনকাম, তার মানে মার্কেট ভ্যালু হচ্ছে 1.2 লাখ ক্রোর, তাহলে যদি 10% করেও হতো তাহলেও 1200 কোটি টাকা কাছাকাছি চলে যেত। কত লোক, কত টাকা বছরে অ্যানুয়ালি মানে কি বলবো, রোল করা যেত টাকাটা, কত মানুষের উপকার হতো। সম্পত্তি নিশ্চয় কাজে লাগছে না। সেই কারণে এটার ম্যানেজমেন্ট যাতে হতে পারে, ডেভেলপমেন্ট যাতে আসতে পারে, তাই জন্য কিন্তু তারা এই বিলটা উত্থাপন করছেন। কি হলো স্যার বিল উত্থাপন? প্রচুর ক্রিটিসিজম পাওয়া গেল এই বিলটা যখন উত্থাপন করা হলো, যখন এই আইন কানুন পালনের কথা বলা হচ্ছে, প্রস্তাব বলা হচ্ছে, তখন প্রচুর লোক সমালোচনা করছে, প্রচুর তর্ক বিতর্ক আসছে। এবং এত তর্ক বিতর্ক আসলো বিলটা নিয়ে, এই বিলটা চলে গেল জয়েন্ট পার্লামেন্টারি কমিটির হাতে, জয়েন্ট পার্লামেন্টারি কমিটির হাতে চলে গেল। জয়েন্ট পার্লামেন্টারি কমিটি কি করলো, তারা ওপিনিয়ন কালেক্ট করে বেড়ালো, মতামত কালেক্ট করে বেড়ালো, কখনো পাবলিকের কাছে, কখনো যারা ল এক্সপার্টস তাদের কাছে, কখনো কখনো ডিফারেন্ট অর্গানাইজেশনের কাছে, কিংবা যারা স্টেক হোল্ডার, সম্পদ বিষয়ে যাদের পড়াশোনা বা নলেজ রয়েছে তাদের কাছে, তারা কি করলো, মতামত চাইলো। করে তারা পরপর এই জয়েন্ট পার্লামেন্টারি কমিটি 25খানা টপিকের ওপর রেকমেন্ডেশন দিল, দিয়ে তারা একটা রিপোর্ট তৈরি করলো। এবং সেই রিপোর্টটা তারা সাবমিট করলো কবে, তারা রিপোর্ট সাবমিট করছে 30শে জানুয়ারি 2025-এ। মানে এটা কিসের বেসিসে করছে, 2024 সালের 8ই আগস্ট যে বিলটা পড়েছিল সেখানে তর্ক বিতর্ক হওয়ার জন্য আস্তে আস্তে নানা রকম জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, এবং তারপর তারা রিপোর্ট পেশ করেছে 30শে জানুয়ারি 2025 সালে। এইবার এই যে রিপোর্ট আসলো জয়েন্ট পার্লামেন্টারি থেকে, তার ওপর বেস করে নতুন একটা আবার বিল আসছে, এবং সেই বিলটার নাম হয়ে যাচ্ছে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2025। মন দিয়ে শোনো, তাহলে 2024 সালে অ্যামেন্ডমেন্ট করার চেষ্টা করা হয়েছিল, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2024 আসছিল, মুসলমান ওয়াকফ রিপিল অ্যাক্ট 2024 সালে আসছিল, যেটা কিনা তর্ক বিতর্ক হচ্ছিল, করে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তৈরি করা হলো, তারা রিপোর্ট পেশ করলো 30শে জানুয়ারি 2025 সালে, এবং তার ওপর বেস করে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2025 সাল আসলো, এবং সেই বিলটা লোকসভায় পাশ হয়ে গেল, রাজ্যসভায় পাশ হয়ে গেল। কি জন্য স্যার, কি কারণে? ইউনিফাইড, একদম প্যান ইন্ডিয়া বেসিসে সবার জন্য, ইউনিফাইড, পুরুষ মহিলা সবার জন্য, ইউনিফাইড ওয়াকফ ম্যানেজমেন্ট, এম্পাওয়ারমেন্ট, এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট। অর্থাৎ ওয়াকফ যে সম্পত্তিগুলো রয়েছে তার প্রপার ম্যানেজমেন্ট, তার প্রপার এম্পাওয়ারমেন্ট, তার প্রপার এফিসিয়েন্সি, সম্পদটা কাজে লাগানো এবং উন্নয়ন, ডেভেলপমেন্ট, এগুলোর জন্য এই বিলটা আসলো। ঠিক হবে 2025 সাল নাগাদ পাশও হয়ে গেল লোকসভা সভাতে। এইবার স্যার এই বিলটা যেহেতু সমস্ত স্তরের ওয়াকফ প্রপার্টিগুলোকে ম্যানেজ করা, এম্পাওয়ার করা, এফিসিয়েন্সি দেখভাল করা বা ডেভেলপ করার জন্য হচ্ছে, তাই এই বিলটার নতুন করে নামকরণ করে দেওয়া হলো বা রিনেম করা হলো। তোমাদের পরীক্ষায় অ্যাব্রিভিয়েশনে আসতে পারে, লিখে রাখো, বিলটার নাম হচ্ছে উম্মিদ,
উম্মিদ বিল। বিলটার নাম কি? উম্মিদ বিল, ইউনিফাইড ওয়াকফ ম্যানেজমেন্ট এম্পাওয়ারমেন্ট এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট দিয়ে নাম করা হলো উম্মিদ বা ইউনিফাইড বিল, 2025 সালের ওয়াকফ বিল। স্যার এটুকু ক্লিয়ার? এইবার এই আইনের কব্যটা কি ছিল, কি ছিল আর কি হলো, এইবার আইনের মারপ্যাচ থাকবে। আগে কি সমস্যাগুলো ছিল, স্ট্রাকচার কি ছিল, নতুন এই বিল যেটা পাস হচ্ছে লোকসভা রাজ্যসভাতে, এই উম্মিদ বিলটা, তার আইনি তফাৎ কি, এই তত্ত্বগুলোকে আমাদের এবার বুঝতে হবে। আগেই বলছিলাম টপিকটা খুব সেন্সিটিভ এবং যথেষ্ট মারপ্যাচ দেওয়া টপিক। আবার বলছি, যারা মোস্ট সিনসিয়ার স্টুডেন্ট, যারা জিনিসটা বোঝার চেষ্টা করছো, তারা ভালো করে ব্যাপারগুলো বুঝে, কারণ সমাজে যেন ঠিকঠাক বার্তা যায়, এটা কারণ আইনি জটিলতার বিষয়। কেন কি হচ্ছে, কি কারণে হচ্ছে, কানে না কোনো মানে ভুলভাল জিনিস না শোনার থেকে প্রপার পড়াশোনা করে যাওয়াটা বরং বেটার। ঠিক আছে কি স্যার? ওয়াকফ অ্যাক্ট 1995-এ এই বিলটা অ্যামেন্ড করা হচ্ছে এইবারের নতুন বিলে, 25 সালের যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2025 সালে। তাহলে পুরোনো জিনিসগুলো কি হচ্ছে, আবার অল্প অল্প করে সংশোধন করা হচ্ছে। কন্ট্রোভার্সিয়াল পার্ট কি ছিল, তর্ক বিতর্ক যেটা হচ্ছে, তার কোন অংশে তর্ক বিতর্ক হচ্ছে? ডেডিকেশন অফ প্রপার্টি বাই নন মুসলিম। এই যে নন মুসলিমরা অংশগ্রহণ করতে পারতো বলা হয়েছিল, মনে আছে? নন মুসলিমরা 1997 সালের এই ওয়াকফ অ্যাক্ট অনুযায়ী কি করা ছিল, মেম্বার মানে পার্ট হতে পারতো, মানে নন মুসলিমরাও কি করতে পারতো, ইন দ্য নেম অফ গড তার সম্পত্তি করতে পারতো, দিয়ে দিতে পারতো ওয়াকফের নাম। যেহেতু এটা মুসলিম ল কনসেপ্ট, নন মুসলিমদের এখানে ইনক্লুশন ঠিকঠাক নয়। ঠিক আছে, এইটাকে নিয়ে বিতর্কের জায়গা নাম্বার 1। নাম্বার 2, বিতর্কের জায়গাটা কি স্যার? ওয়াকফ বাই ইউজার্স, মানে ওয়াকফ বা সম্পদটা কিভাবে ব্যবহার করা হবে, এই জিনিসটা নিয়েও কন্ট্রোভার্সির জায়গা। দেখো মূল জিনিসটা কি, ইটস আ প্রপার্টি ইজ ইউজড ফর প্রেয়ার, মস্ক অর এনি আদার রিলিজিয়াস পারপাস ফর এ লং টাইম, ইট উইল বিকাম ওয়াকফ। সাধারণভাবে আমরা কি জানি, যদি কোনো ওয়াকফ কখন হয়, যদি কোনো প্রার্থনা করার জন্য, কোনো মস্ক বা কোনো রিলিজিয়াস পারপাসে যদি লং টাইমের জন্য কোনো জায়গাকে ব্যবহার করা হয় বা কোনো প্রপার্টিকে ব্যবহার করা হয়, তাকে আমরা ওয়াকফ বলে থাকি। বাট এই ওয়াকফটা একই জিনিস, তার কোনো রেজিস্ট্রেশন আছে প্রপারভাবে? না, বলে দেওয়া হলো যে আমি তো সম্পত্তি দাঁড় করে দিয়েছি ঈশ্বরের নামে, একটা কাগজপত্র দেখাও। কেন স্যার সমস্যাটা কোথায় হয়? ধরে নাও একটা জায়গা রয়েছে স্যার, ধরে নাও স্যার এইরকম একটা জায়গা, এরকম ধরো একটা ল্যান্ড, ধরো কোনো একটা ব্যক্তি তিনি ওয়াকিফ, অর্থাৎ তিনি দান করেছেন, ডোনেট করেছেন, তাহলে জমিটা কি হয়ে গেল স্যার? ওয়াকফ হয়ে গেল। ঠিক, দান করে দিয়েছেন, কিন্তু এটা স্যার প্রপারলি রেজিস্টার্ড নয়, নন রেজিস্টার্ড। জমির কাগজপত্র যখন পুড়ে ভালো করে দেখা যাচ্ছে, তখন দেখা গেল এই জমিটা আসলে গভর্নমেন্টের জমি ছিল। এই ল্যান্ডটা তিনি পেলেন কোত্থেকে, মানে ওয়াকফ মানে কি, আমি বলে দিলাম যাও, আমি ধরো তোমাকে চা খেতে নিয়ে গেলাম, চা খেতে নিয়ে গিয়ে বললাম তোমার চায়ের দাম আমি দিয়ে দেবো। ঠিক আছে, এবার আমি দিলাম না, পাশের লোকটাকে ঠেলে দিলাম, যা তারা দাম দিয়ে দেবো। আমি খাওয়া বলেছি মানে আমাকেই খাওয়াতে হবে, আমি তো অন্য লোকের জিনিস মানে দিতে পারি না। তার মানে ওয়াকফ যিনি হচ্ছেন, ওয়াকিফ যিনি হচ্ছেন, তার নিজের সম্পত্তি তিনি দিতে হবে, তার ওনারশিপ থাকতে হবে সেই জমির ওপর। তিনি নিশ্চয়ই ওনারশিপ যদি না হন, তাহলে তিনি অন্যের জমি কি করে দান করে দেবেন? ওনারশিপ থাকতে হবে। দেখা যাচ্ছে অনেক সময় অনেক জমিতে গভর্নমেন্টের জমি ওয়াকফ বলে চালিয়ে দেওয়া হচ্ছে, গভর্নমেন্ট হস্তক্ষেপ করতে পারছে না, হস্তক্ষেপ করতে না পারলে ডেভেলপমেন্ট হচ্ছে না, পরিকাঠামো হচ্ছে না, রাস্তাঘাট হচ্ছে না, কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না। স্যার সমস্যা এরকম কিছু দেখা গেছে? হ্যাঁ স্যার, এটা উড়ো কথা নয় স্যার, এটা উড়ো কথা নয়। রিসেন্টলি হায়দ্রাবাদের তেলেঙ্গানা গভর্নমেন্ট অ্যামেন্ডমেন্ট করছে ল্যান্ডের ওপর। তারা কি করেছে রিসেন্টলি, পেপার খুলে দেখে নাও, 50 একরের একটা জঙ্গল ছিল, 50 একর জায়গা নিয়ে একটা জঙ্গল ছিল, সেই জঙ্গলটা এক রাত্রির মধ্যে পুরো উড়িয়ে দেওয়া হয়েছে। কেন? কারণ সেখানে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করতে হবে। তেলেঙ্গানা গভর্নমেন্ট বন জঙ্গল কেটে সাফ করে দিয়েছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য কথা বলে। সেখানে প্রচুর পশু পাখি ছিল,
সব উলটপালট হয়ে গেছে, প্রকৃতি পুরো লণ্ডভণ্ড হয়ে গেছে। এবার প্রকৃতি তো কিছু বলতে পারছে না, প্রকৃতি তো বলতে পারছে না আমার ধর্ম এই, আমার ধর্ম ওই, বলতে পারছে না বাবা। প্রকৃতির ওপর সরকার গায়ের জোর খাটিয়ে দিল, রিসেন্টলি তোমার হচ্ছে স্যার। এবার রিপোর্টও বলছে যে আমাদের যে টোটাল 32খানা জায়গা এরকম রয়েছে ইউনিয়ন টেরিটরি কিংবা স্টেট জুড়ে, তার মধ্যে 25খানা জায়গাতে কিন্তু এরকম ওয়াকফ বোর্ড রয়েছে, এবং সেখানে বলা হচ্ছে রিপোর্ট অনুযায়ী 5973টি গভর্নমেন্ট প্রপার্টিজ রয়েছে। অর্থাৎ ওয়াকফ বলে যেগুলোকে চালানো হচ্ছে ওয়াকফ প্রপার্টি, তার মধ্যে 5973খানা গভর্নমেন্ট প্রপার্টি রয়েছে। তাহলে সলিউশন কি? ট্রাইব্যুনাল করবে, কিভাবে করবে? কোনো তো রুলস রেগুলেশন নেই। এই জন্য কতগুলো ঝামেলা তৈরি হয়ে যাচ্ছে, সমস্যা আসছে। কিরকম? এই যে বললো ওয়াকফ বাই ইউজার্স, অর্থাৎ কারা ওয়াকফ ব্যবহার করবে, কিভাবে করবে, তার কতগুলো রুলস আসছে। ডেডিকেশন অফ প্রপার্টি, রিটেন ডকুমেন্টেশন, সেল ডিড, রেজিস্ট্রেশন কোনো কিছু ছিল না, ঠিক। রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল পারপাস, পার্মানেন্টলি ইন দ্য নেম অফ গড, সবই ঠিক আছে, কিন্তু কোনো রকম অফিসিয়াল ডিক্লারেশন ছিল না। এবার কি বলছে নতুন আইনে? স্যার এবার থেকে অফিসিয়াল ডিক্লারেশন লাগবে, এই জায়গা যে তোমার, প্রমাণ দাও। দান করতে পারো, সমস্যা নেই, তোমার ডকুমেন্টেশন জমা দাও আগে, কোনো সমস্যা হবে না। আবার কি বলেছে? বলেছে নন মুসলিম, এই বিলে কি বলা হচ্ছে? প্র্যাকটিসিং ইসলাম, ইসলাম চর্চা করতেই পারে অবছরের জন্য, 5 years, ফর 5 years অনলি, অ্যান্ড রাইটফুল ওনার অফ ল্যান্ড। যদি যে জায়গা তুমি দান করছো, যে জায়গা তুমি দান করছো, সেই জায়গার তোমাকে রাইটফুল অর্থাৎ লফুলি, আইনগত তোমাকে তার অধিকার থাকতে হবে, তবে না তুমি দান করবে। নাহলে অন্যের জমি দান করে দিলাম আমি, ঠিক আছে, নিজের জমি দান করলাম না, অন্যের জমি দান করে দিলাম, এবার অন্য জানিই না জমি দান হয়ে গেছে, ঠিক আছে, সমস্যা এটাই। বলা হচ্ছে রাইটফুল ওনার অফ ল্যান্ড হতে হবে, এবং মিনিমাম 5 বছরের সে যদি ইসলামকে প্র্যাকটিস করে, তবে সে কিন্তু এই ওয়াকিফ বা ওয়াকফ প্রপার্টিজ দান করতে পারবে ইন দ্য নেম অফ গড, কোনো সমস্যা নেই। অর্থাৎ অফিসিয়াল ডিক্লারেশন যথেষ্ট গুরুত্ব রয়েছে। এই সম্পর্কে কিন্তু দুটো কেস স্টাডি খুব ইম্পর্টেন্ট। কি কেস স্টাডি খুব উঠেছিল? এক, সাইয়দ মোহাম্মদ সালিস লাব্বাই ভার্সেস মোহাম্মদ হানিফা কেস 1976-এ উঠেছিল একটা, এবং জ্ঞানবাপী মস্ক কেস, এটাও উঠেছিল তোমার এই ওয়াকফ সম্পত্তির এই মানে কি বলবো ডিসপুট ইস্যু নিয়ে। ট্রাইব্যুনাল সমস্যা মেটায়, ডিসপুট মেটায় ঠিকই, যখন এখানে জমি জমার গল্প চলে আসে, এটা সারেন লেভেলে যখন সমস্যা হয়ে যাচ্ছে, যেখানে কনস্টিটিউশনাল ইস্যু চলে আসে, যেখানে সাধারণ মানুষ প্যান ইন্ডিয়া গল্প চলে আসে, তখন কিন্তু হাইকোর্ট সুপ্রিম কোর্টে ওঠে, আমরা জানি। এই কিন্তু সমস্যাগুলো কিন্তু কোনো রকমভাবে ছাড়ানো যাচ্ছিল না এতদিন পর্যন্ত। যে আইন আসছে 2025 সালে, বিল আসছে, তার আগে পর্যন্ত কিন্তু সমস্যাগুলো পুরোপুরি মেটেনি। আর কি কিসের সমস্যা ছিল, জায়গা ছিল স্যার, আর একটু দেখে নেওয়া যাক। এই যে নতুন যে বিল পাস হচ্ছে 2025 সালে, উম্মিদ বিল যাকে বলছি, সেই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2025 সাল যেটা আসছে, বা উম্মিদ বিল, সেখানে সার্ভে বা লিমিটেশন কিংবা ট্রাইব্যুনালের গল্প রয়েছে। পার্টিকুলারলি যদি আমরা দেখা যায় যে কেসটা আগে কি ছিল আর এখন কি হচ্ছে, বিফোর আফটার কি কেস। প্রথমে স্যার কি হতো, স্টেট গভর্নমেন্ট, রাজ্য সরকার, স্টেট গভর্নমেন্ট, তারা স্টেট ওয়াকফ বোর্ড তৈরি করবে, ঠিক। রাজ্য সরকার তারা কি করবে, সার্ভে কমিশনার নিযুক্ত করবে, এটা আগের আইন অনুযায়ী বলে দেওয়া ছিল। সার্ভে কমিশনার কি করবে, তারা সার্ভে রিপোর্ট জমা করবে স্টেট গভর্নমেন্ট, এবং সেই স্টেট গভর্নমেন্ট সেই রিপোর্টটা পাঠিয়ে দেবে কাকে, স্টেট ওয়াকফ বোর্ডকে, এবং তারা স্টেট গভর্নমেন্ট কি করবে, সেই রিপোর্টটাকে একটা অফিসিয়াল গেজেট করে পাবলিশ করবে, ঠিক আছে। এই যে সার্ভে কমিশনার, এটা কিন্তু নিযুক্ত করতে কারা, স্টেট গভর্নমেন্ট, তাহলে পে করবে কে, স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে। কিন্তু এই সার্ভে কমিশনার কিন্তু কোনো রকম ভাবেই স্টেট অথরিটির পার্ট ছিল না, স্টেট অথরিটির পার্ট নয়, তার কাজ শুধুমাত্র সার্ভে করে রিপোর্ট জমা দিয়ে দেবে। এই রিপোর্টটা ফরওয়ার্ড করে দেবে কাকে, স্টেট ওয়াকফ বোর্ডকে, কে স্টেট করে দেবে, ফরওয়ার্ড করে দেবে, এবং সেটা স্টেট তার
তার তরফ থেকে ওরা গেজেট নোটিফিকেশন করে পাস করে দেবে যে স্যার এই রাজ্যে, আমার রাজ্যে এই জায়গাগুলো হচ্ছে ওয়াক অফ লিস্ট। ওয়াক অফ লিস্ট সে প্রকাশ করে দেবে। এটা প্রথম ছিল স্টেপ। 2 নম্বর স্টেপ কি স্যার? লিমিটেশন পিরিয়ড। ধরো কোনো একটা জায়গা নিয়ে সমস্যা আছে, কোনো একটা জমি জায়গা নিয়ে সমস্যা আছে, সেই জায়গাটা নিয়ে যদি সমস্যা থাকে তাহলে চ্যালেঞ্জ করার জন্য মাত্র 1 বছর সময় থাকবে। যার জায়গা নিয়ে সমস্যা তিনি 1 বছর চ্যালেঞ্জ করার জন্য সময় পাবেন। ঠিক আছে? তিনি চলে যাবেন 1 বছর পর কোথায়? ওয়াক অফ ট্রাইব্যুনালের কাছে। এবার ওয়াক অফ ট্রাইব্যুনাল কি করবেন? তার সমস্ত ডিসিশন ফুল অ্যান্ড ফাইনাল হয়ে যাবে। এবার সেই সময়তেই ট্রাইব্যুনাল আসবে। ট্রাইব্যুনাল কি কাজ করবে? ওয়াক অফ সম্পর্কিত সমস্ত ডিসপুটগুলোকে সে ম্যানেজ করার চেষ্টা করবে। দেখো নর্মাল যখন কোনো কেস হয় প্রপার্টি ইস্যু নিয়ে, তখন সেটা আমরা কোথায় যাই? আমরা যাই সিভিল কোর্ট কিংবা রেভিনিউ কোর্টের কাছে। এটা ন্যাচারাল কোনো প্রপার্টি যদি কোনো কেস হয়ে থাকে, ঠিক আছে? যদি নেচার অফ প্রপার্টি কীরকম হয় তার উপর ডিপেন্ড করে কখনো কখনো সিভিল কোর্ট, কখনো কখনো আমরা রেভিনিউ কোর্টের কাছে যাই নর্মাল কেসের ক্ষেত্রে। কিন্তু ওয়াক অফের ইস্যু হয়ে গেলে চলে যাবো কোথায়? ওয়াক অফ ট্রাইব্যুনালের কাছে। ওয়াক অফ প্রপার্টি নিয়ে যদি কোনো ডিসপুট হয়, ওয়াক অফ ট্রাইব্যুনাল যা বলবে সেই ডিসিশনটা হয়ে যাবে কি ফুল অ্যান্ড ফাইনাল। ঠিক? এবার কিছু কিছু ক্ষেত্রে সাম টেকনিক্যাল যদি এরর থাকে তখন সেটা চলে যাবে হাইকোর্ট, আর তারপর সেটা চলে যাবে সুপ্রিম কোর্টের কাছে যদি সেখানে কোনো লিগ্যাল এরর বা কনস্টিটিউশনাল কোনো এরর যদি থাকে, যেটা আমি আগেই বলছি। ঠিক আছে? কিন্তু যদি স্যার নতুন আইন পাস হয়, এটা স্যার আগে হতো, বিফোর কেস। এবারে যে উম্মিদ বিল যদি পাস হয়ে যায় তাহলে স্যার কি হবে? আফটার অ্যামেন্ডমেন্ট কি হবে? স্টেট অথরিটি তারা সার্ভে কমিশনার নিযুক্ত করতো। কে করতো বলা হয়েছিল? করা যাবে না, কারণ ওটা কি ছিল স্যার? সার্ভে কমিশনার কিন্তু কোনো রকম ভাবে স্টেটের দ্বারা পেইড হওয়া সত্ত্বেও তিনি কিন্তু স্টেট অথরিটি ছিলেন না, রাজ্য সরকারের লোক ছিলেন না, ঠিক আছে? সরকারি এমপ্লয় ছিল না, অর্থাৎ এক্সিকিউটিভ পারপাস ছিল না, প্রশাসনিক ভূমিকা ছিল না। এবার থেকে ডিস্ট্রিক্ট কালেক্টর করবে, স্টেট অথরিটি ঢুকে যাচ্ছে এই আইন অনুযায়ী। স্টেট অথরিটি ডিস্ট্রিক্ট কালেক্টর কি করবেন? সার্ভের কাজটা কন্টিনিউ করবেন ওয়াকআপ প্রপার্টিগুলো, এবং তিনি রেকর্ড রাখবেন ফর বেটার ম্যানেজমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। তিনি সমস্ত ওয়াকআপ প্রপার্টিগুলোকে তার ডিস্ট্রিক্টে কী কী আছে তিনি তার হিসাব নিকাশ রাখবেন, এবং সেখান থেকে রেভিনিউ রেকর্ড তিনি আপডেট করতে থাকবেন। সময় তারা তিনি কী করবেন? রেভিনিউ রেকর্ডটাকে আপডেট করবেন যে এই জায়গাগুলো হচ্ছে ওয়াকআপ প্রপার্টি অথবা নয়, এগুলো ওয়াকআপ প্রপার্টি অথবা এগুলো ওয়াকআপ প্রপার্টি নয়। তো সার্ভে কমিশনার এখন থেকে থাকবে না, কি থাকবে? ডিস্ট্রিক্ট কালেক্টর অন বিহাফ অফ স্টেট গভর্নমেন্ট। এটা ঢুকছে। দ্বিতীয় কথা কি স্যার? যদি কোনো রকমভাবে ডিসপুট আসে তার সমাধান করার জন্য, রেজলিউশনের জন্য স্যার নিউট্রাল অ্যান্ড ট্রান্সপারেন্সির দরকার। তাই জন্য স্যার কি হচ্ছে, ডিসপুট যাতে না আসে, হতে পারে ট্রান্সপারেন্স হচ্ছে কেন? কারণ সার্ভে কমিশনার তো পে করলো, কার করলো তো ঠিক নেই। তিনি অফিসার হন, এক্সিকিউটিভ হন, তাকে ধরা যাবে। সুতরাং তিনি রেসপন্সিবল পারসন। নিউট্রাল অ্যান্ড ট্রান্সপারেন্সি আনার জন্য রেসপন্সিবল অ্যান্সারেবল লোক আনা হচ্ছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টরকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে? এইখানে স্যার আরেকটা মজার ব্যাপার, সেটা হচ্ছে স্যার কি? সেটা হচ্ছে ওই যে বলা হয়েছিল 1 বছর সময় পাওয়া যাবে। মনে করে দেখো আগেরটা স্লাইডটাই আমরা বলেছিলাম যদি কারো জমি জমা নিয়ে সমস্যা হয় তাহলে 1 বছরের মধ্যেই এই ওয়াক অফ ট্রাইব্যুনালে যেতে হয়। বলেছিলাম তো আগের নিয়ম অনুযায়ী, আগের আইন অনুযায়ী। আপডেট হওয়ার পর আইনটাতে চেঞ্জেস আসছে। কীরকম? জেনারেলি একটা আইন আছে আমাদের ভারতবর্ষে, সেটা হচ্ছে লিমিটেশন অ্যাক্ট 1963। লিমিটেশন অ্যাক্ট 1960 বলে একটা আইন আছে, তার পার্টিকুলার সেকশন 107, পার্টিকুলারলি সেকশন 107 নম্বর। সেই আইন অনুযায়ী স্যার কি বলে দেওয়া আছে? ইন্ডিভিজুয়াল প্রপার্টির ক্ষেত্রে যদি সেটা অকুপাইড হয়ে যায় তাহলে সে 12 বছর পরও সে কি করতে পারে? 12 বছর লিমিটেশন আছে আর কি, তার মধ্যে কি করতে হবে? তিনি অ্যাপিল করতে পারবেন গভর্নমেন্টের কাছে। গভর্নমেন্টের সাথে যদি মনে করো তুই তর্ক বিতর্ক হয়, যেটা আমার জমি, ওটা আমার, গভর্নমেন্ট বলে ওটা আমার জমি। সাধারণ যদি একক ব্যক্তিত্ব হয় সেক্ষেত্রে 12 বছর পর্যন্ত সে দাবি দাওয়া করতে পারে। ঠিক আছে? আর গভর্নমেন্টের ক্ষেত্রে সেটা করতে পারে গভর্নমেন্ট কতদিন পর? 30 বছর পর্যন্ত সেটা অ্যাপিল করতে পারে গভর্নমেন্ট। ঠিক আছে? ওয়াকআপে কিন্তু কোনো লিমিট ছিল না, শুধুমাত্র ওই 1 বছর ছিল।
এবার কি করা হচ্ছে, ওয়াকিফ বা এনি পার্সন যদি অপোজ করেন এই সম্পত্তিটা আমি দান করেছি ঈশ্বরের নামে, তিনি ওয়াকিফ দান করেছেন। ওয়াকিফ কাকে বলেছিলাম, তিনি দান করেছেন। যদি কোনো ব্যক্তি যদি অপোজ করেন সেই সম্পদটা নিয়ে, তাহলে তারা এই রেভিনিউ যখনই রেকর্ড তৈরি হয়ে যাবে ডিস্ট্রিক্ট কালেক্টরের দ্বারা, তখন তারা সমস্যা বুঝলেই চলে যাবে ওয়াকিফ ট্রাইব্যুনালের কাছে। সেটা ওয়াকিফ ট্রাইব্যুনাল যদি না মেটায়, এটা 90 দিনের মধ্যে হাইকোর্ট এবং তারপরে আরও সুপ্রিম কোর্টের কাছে অ্যাপিল করা যাবে। অর্থাৎ এরা ফুল অ্যান্ড ফাইনাল ছিল ট্রাইব্যুনালের কাছে, ওয়াকফ ট্রাইব্যুনালের কাছে, তা কিন্তু এখন আর রইল। অর্থাৎ ফাইনাল ওয়াকফ ট্রাইব্যুনাল যা বলে তাই হয়ে যাবে, এটা আর রইল না। তার মানে স্যার ব্যাপারটা এটাই হলো, ওয়াকিফ যেটা মুসলিম ল অনুযায়ী হচ্ছিল সেটা এখন হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের কাছেও কিন্তু ট্রান্সফারেবল বা অ্যাপিলেটের কাছে করা যাবে। অর্থাৎ শুধুমাত্র আর ধার্মিক ব্যাপার থাকলো না, শুধুমাত্র আর রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থাকলো না স্যার, এটা হয়ে গেল এখন লিগাল ইস্যু। হয়ে এইটুকু ক্লিয়ার। আইনটা আরো টাইট করা হচ্ছে, প্রপার রুল করা হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে, যে কোনো জাতিকেই এগোতে হলে সেই জাতির মহিলাদেরকে এগিয়ে আসা খুব, এই কারণে স্যার ওম্যান রাইটস আনা হচ্ছে। একেই স্যার বলা হচ্ছে ওয়াকফ আলাল আওলাদ, অর্থাৎ ইনহেরিটেন্স রাইট যাকে বলা হয়, বংশ পরম্পরায়। স্যার আগে কি হতো, আগে কোনো ফ্যামিলির লতে, কোনো ফ্যামিলির লাইনে দেখা যায় শুধু পুরুষ রয়েছে এবং কোনো মহিলা, মানে তাহলে পরপর পাতে থাকবে। দেখা গেল কোনো রকম মহিলা তারা ফ্রিতে নেই, কারণ মেয়েরাদের বিয়ে হয়ে যায়, অন্য জায়গায় চলে যায়। নো লিগাল হেয়ার, কোনো আইনি কোনো বংশধর নেই, সেই প্রপার্টিটা অটোমেটিক কিন্তু ওয়াকফ হয়ে, ধরো একটা পরিবারের সবাই মেয়েদের অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে, তাহলে পুরুষ সন্তান জন্মায়নি, সে সম্পত্তিটা কি হলো, অটোমেটিক ওই মূল সম্পত্তিটা হয়ে গেল ওয়াকফ। এখন কি বলা হচ্ছে যে এই সেই ওয়াকফ যাতে না হতে পারে, আগে কি হতো শুধুমাত্র মেলদের জন্য এটা ছিল, মেলদের জন্য এটা কিন্তু ওয়াকফ হওয়ার থেকে আটকাতে পারা যেত। কোনো ফিমেলদের যদি থাকতো, মহিলা সন্তান যদি থাকতো, তাহলে কিন্তু সেটা ওয়াকফ হতে যায় আসে না, ওয়াকফ হয়ে যাবেই আর কি। ফ্যামিলি লাইনে অবশ্যই পুরুষ থাকতে হওয়ার দরকার ছিল। এবার কি করা হচ্ছে, এগুলো সব শুধু মহিলাদের কোনো রকম ভূমিকা ছিল না, পুরুষদের ভূমিকা ছিল। তাকে আমরা বলছি ওয়াকফ আল আওলাদ, প্রাইভেট টাইপ পড়েছিলাম মনে আছে। এবার কি বলা হচ্ছে স্যার, মুসলিম পুরুষ, মুসলিম মহিলা, যেই সন্তান হোক না কেন, বোথের এবার থেকে কিন্তু পাওয়ার থাকবে, একটা আইনি অথরিটি থাকবে, তারা তার সম্পদকে ওয়াকফ করবে কি করবে না তাদের সিদ্ধান্ত। অর্থাৎ এটা অটোমেটিক ওয়াকফ হওয়ার জায়গায় কিন্তু আর নেই। ঠিক আছে, তার মানে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল স্যার, এর দ্বারা কিন্তু মহিলাদেরকে, ভোটারদের রাইটকে কিন্তু আর একটা করা গেল। 2 নম্বর পয়েন্ট। তাহলে স্যার যেটুকু জিস্ট বুঝলাম, কি বুঝলাম, ওয়াকফ ইজ আ পার্ট অফ মুসলিম পার্সোনাল ল, নাম্বার 1। আবার এটাও ঠিক, ওয়াকফ আর রিলিজিয়াস ইস্যু, তার মানে মুসলিম পার্সোনাল লও আছে, রিলিজিয়াস ইস্যু আছে, আবার প্রপার্টি ইস্যু আছে। স্টেট ওয়াকফ বোর্ড বা কাউন্সিল তারা কিন্তু কোনো রকমভাবে রিলিজিয়াস জিনিসকেই দেখতো, কিন্তু এখন থেকে নতুন যে আইন আসছে, তারা নতুন করে কিন্তু আর রিলিজিয়াস জিনিস দেখবে না। তারা এখন পুরোপুরি এই বোর্ড বা কাউন্সিল, এরা নিজেরা কিন্তু ধার্মিক লোক হবে না, এরা কি হয়ে যাবে, এরা ধার্মিকত্বের বাইরে ঊর্ধ্বে উঠে তারা এখন প্রপার রিলিজিয়াস ইনস্টিটিউশন হিসেবে না কাজ করে, তারা প্রপার ম্যানেজমেন্ট বোর্ড হিসাবেই কাজ করবে, প্রপার আইন মেনেই কাজ করে তারা বাধ্য থাকবে। ঠিক আছে, ক্লিয়ার স্যার এটুকু? অর্থাৎ যদি আমরা একটু কম্পোজিশন দেখে নিই অথরিটিসগুলোর, স্টেট ওয়াকফ বোর্ড আর ওয়াকফ কাউন্সিলের, আগে কি ছিল স্যার, প্রত্যেক মেম্বার মুসলিম হতেই হবে, অল মুসলিম। এইদিকেও তাই, বোর্ডের ক্ষেত্রেও তাই, কাউন্সিলের ক্ষেত্রেও তাই, অল মেম্বার্স মুসলিম। এবার কি বলছে স্যার, 11 জন যদি থাকে তার মধ্যে 2 জন মাস্ট বি নন মুসলিম আর ওয়াকফ বোর্ডে। ঠিক একই রকম ভাবে কাউন্সিলে যদি 22 জন লোক থাকে, তার মধ্যে 2 জনকে অবশ্যই হতে হবে মাস্ট বি নন মুসলিম। অর্থাৎ অমুসলিম সম্প্রদায়ের 2 জন করে লোক স্টেট ওয়াকফ বোর্ড কিংবা
সেন্ট্রাল ওয়াকআপ কাউন্সিল 2জন করে মিনিমাম নন মুসলিম মেম্বার হতেই হবে। তাই নন মুসলিম মেম্বার যে প্রফেশনাল লোক রাখতে বলেছিল সোশ্যাল কমিটি, সেটা ইনক্লুড করে দেওয়া হলো। 2, 2 ফিমেল মুসলিম মেম্বার রাখতে হবে ওয়াকআপ বোর্ডে, ঠিক আছে? এই দিকেও তাই, 2 ফিমেল মুসলিম মেম্বার রাখতে হবে ওয়াকআপ কাউন্সিলে। অর্থাৎ 2জন নন মুসলিম, 2জন ফিমেল, 4জন বাদ দিয়ে এখানে 11 জনের মধ্যে ওয়াকআপ মেম্বার বোর্ডে যারা থাকুক, ওয়াকআপ বোর্ডে মেম্বার, ওয়াকআপ মানে সেন্ট্রাল কাউন্সিল মেম্বারেও যারা থাকা তারা থাকবে, ঠিক আছে? তার মানে 2জন মহিলা মেম্বারকে ইনক্লুশন করা হলো, 2জন নন মুসলিম মেম্বারকে ইনক্লুশন করা হলো। গেল একটু জোর দিয়ে দেওয়া হলো এখানে। ট্রাইব্যুনালে কি রাখা হলো? ট্রাইব্যুনালের গঠনটা কি করা হলো স্যার? আগে কি বলা হয়েছিল ট্রাইব্যুনালের ক্ষেত্রে? আগের আইন অনুযায়ী মুসলিম ল এক্সপার্ট, অবশ্যই একজন মুসলিম ল এক্সপার্ট থাকতে হবে। এটা বর্তমানে এখন বলছে লাগবে না, আগে ছিল লাগতো, এখন বলছে লাগবে না, ঠিক আছে? এখন কি বলা হচ্ছে? একজন কারেন্ট ফর্মার, যিনি ডিস্ট্রিক্ট কোর্টের জাজেস, তিনি আসতে পারেন একজন চেয়ারম্যান হিসাবে, অথবা কারেন্ট অথবা ফর্মার জয়েন্ট সেক্রেটারি লেভেলের কোনো একজন অফিসার, তিনিও আসতে পারেন এই পার্টিকুলার ট্রাইব্যুনালের চেয়ারপারসন হিসাবে, ঠিক আছে? স্টেট অফিসার থাকবেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট র্যাঙ্কের, একজন ডিস্ট্রিক্ট ও সেশন ও সিভিল ক্লাস 1 লেভেলের একজন জাজ থাকবেন। পুরো ট্রাইব্যুনাল তৈরি করতে হবে। মানে আগে যেটা বলা হলো মুসলিম ল এক্সপার্ট লাগবেই, এটা কিন্তু এখন আর ম্যান্ডেটারি নয়। অর্থাৎ চেষ্টা করা হচ্ছে ধার্মিক দিকটাকে উঠিয়ে রেখে কি করে দেওয়া হচ্ছে, যতখানি ম্যানেজমেন্টের দিকে জোর দেওয়া যায়, যতখানি লিগালাইটি জোর দেওয়া হয়, তার চেষ্টা করা হচ্ছে, ঠিক? এবার এখানে প্রসঙ্গ আসতেই পারে, অমুসলিমরা এখানে ঢুকবে কি করে, কেন ঢুকবে? এটা তো মুসলিম, ফান্ডামেন্টালি তো স্যার এটা মুসলিম ল এর ওপর, এটা অন্য বিষয়, সেটা আমরা আসছি। কি হবে স্যার? আসবো কেন স্যার? গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টকে স্যার মানে নন মুসলিমদের প্রাধান্য বেশি, তাই স্যার কাণ্ডগুলো হচ্ছে। কেন আসবে? এই প্রসঙ্গটা তো একটু আগে করতে বললাম আসবো। স্যার দেখে নেওয়া যাক গভর্নমেন্ট এসব বিষয়ে নাক গলাচ্ছে কেন। ওয়াকফ তো মুসলিম বিষয়, নাক গলাচ্ছে কেন? আমরা এই কেনর উত্তর ডাইরেক্ট দেবো না, আমরা একটু অন্যরকমভাবে দেওয়ার চেষ্টা করবো বা খোঁজার চেষ্টা করবো। যেহেতু আমরা অ্যাসপিরেন্ট, আমরা কি করছি, পরীক্ষায় যদি এই কোশ্চেনটা আসে গভর্নমেন্ট চাকরি, আমরা কি করবো স্যার, তথ্যগুলোকে ক্ল্যারিটি করার চেষ্টা করবো যে স্যার কি, আমরা উড বি অফিসার হওয়ার চেষ্টা করছি না? তোমরা স্যার কি করবো দেখে নাও। আমরা যদি পার্টিকুলার ওয়াকআপ প্রপার্টিগুলো আর আদার্স রিলিজিয়ান বেস যে ইস্যুগুলো রয়েছে তার যদি তুলনামূলক জায়গায় যায়, তাহলে ম্যানেজমেন্টের পয়েন্ট অফ ভিউ দেখতে গেলে দেখা যাবে যে ওয়াকআপ প্রপার্টি পুরোপুরি সামলাচ্ছে, ম্যানেজ করছে কারা? ওয়াকআপ বোর্ড করছে, ওয়াকআপ কাউন্সিল করছে। কিন্তু অন্য ধর্মের ক্ষেত্রে ম্যানেজমেন্ট কারা করে থাকে? স্টেট গভর্নমেন্ট করছে। স্টেট গভর্নমেন্ট মানে রাজ্য সরকার, মানে সরকার এখানে বেশি নাক গলায় অন্য ধর্মের ক্ষেত্রে, কিন্তু এখানে সরকার নিজে নাক গলাচ্ছে না, কে করছে? ওয়াকআপ বোর্ড, কাউন্সিল করছে। দ্বিতীয় কথা, যদি ওয়াকআপ সম্পত্তি নিয়ে কোনো ডিসপুট ইস্যু আসে, তাহলে সেই ডিসপুট রেজলিউশন করার জন্য, সমস্যা সমাধান করার জন্য কে আছে? ওয়াকআপ ট্রাইব্যুনাল আছে স্যার। কিন্তু অন্যগুলো ক্ষেত্রে ডাইরেক্ট কারা দেখে স্যার? সিভিল কোর্ট বা হাইকোর্ট দেখে, ঠিক? তৃতীয় ক্ষেত্র, যদি ট্রান্সফারের ব্যাপার আসে, ধর্মের যে সম্পদ অর্থাৎ ওয়াকআপ যাকে বলছিলাম, ট্রান্সফারের ব্যাপারে আসে, তাহলে আমরা কি জানি স্যার ওয়াকআপ প্রপার্টিজের ক্ষেত্রে? ওয়ান্স আ ওয়াকআপ অলওয়েজ আ ওয়াকআপ, নো ট্রান্সফার, নো এক্সচেঞ্জ, নো রিটার্ন। ঠাকুরের নামে তুমি দিয়ে দিয়েছো, ঈশ্বরের নামে তুমি দিয়ে দিয়েছো, আল্লাহর নামে তুমি দিয়ে দিয়েছো, ব্যাস, নো ট্রান্সফার, ঠিক? ট্রান্সফারের ক্ষেত্রে যদি অন্য বিষয়গুলো থাকো, অন্য ধর্মের ক্ষেত্রে দেখো, তাহলে কি আসে? সাম রেস্ট্রিকশন, নট ইন টোটালিটি। কিছু হয়তো নিয়মকানুন আছে, বাট পুরোপুরি রেস্ট্রিকশন নেই, মিনিমাম লেভেলে কিছু রেস্ট্রিকশন আছে, কিন্তু এখানে কমপ্লিটলি রেস্ট্রিক্টেড, একবার চলে গেলে পুরোপুরি রেস্ট্রিক্টেড। আর সবচেয়ে হচ্ছে টাইম লিমিটেশন, লিমিটেড টাইম। তার কি এখানে অন্য ধর্মের লোকেজনের ক্ষেত্রে কিন্তু ওই নর্মাল যে টাইম পিরিয়ড ছিল 12 বছর 30 বছরের যে গল্প যেটা বলেছিলাম সেটা আছে, কিন্তু এখানে 1 বছরের গল্প আছে। তাহলে সেক্ষেত্রে বুঝেই নাও, তোমরাই বুঝে নাও কোন ক্ষেত্রে সরকার বেশি নাক গলায়, আদার রিলিজিয়ান নাকি ওয়াকআপ প্রপার্টিজ।
ঠিক? সুতরাং এই বিলটা আসলেই বিতর্কের বিষয়ে রাখা উচিত, নাকি যে বিপুল সংখ্যক সম্পত্তি ভারতবর্ষের কাছে রয়েছে ওয়াকফ প্রপার্টি হিসাবে, 2005-06 সালেই যে রিপোর্ট প্রকাশ হয়ে গেছে আরও আপডেট, বিপুল টাকার রাশি রয়েছে, পার্টিকুলার মুসলিম জনজাতি বা মানুষ রয়েছেন, সামগ্রিক কমিউনিটিকে যদি ডেভেলপ করতে হয়, সেই সম্পদ কি করে ইউটিলাইজ হচ্ছে? তোমাদের মন্তব্য আরো অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। ক্লাসটি কেমন লাগলো সেটা জানিয়ে দিও, আর এই ধরনের কোন কোন টপিক তোমাদের লাগবে তোমরা অবশ্যই জানিয়ে দিও। আর এই সম্পূর্ণ বিস্তৃত যে ক্লাসটা করানো হলো তার ডিটেল নোটস কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া যে লিঙ্ক আছে আজকে এই অবধি থাকলো। পরের দিন পরের টপিকে দেখা হবে। প্রত্যেক ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড বেস্ট অফ। থ্যাংক ইউ।